আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ফিজিক্স সেকেন্ড পেপার ক্লাসে। তো গতকাল হচ্ছে আমরা ফার্স্ট 3টা চ্যাপ্টার সলভ করেছিলাম, ফার্স্ট 3টা চ্যাপ্টার থেকে এমসিকিউ সলভ করেছিলাম। আজকে হচ্ছে বলেছিলাম যে বাকি চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো থেকে এমসিকিউ গুলো সলভ করব। তো বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নাকি, আর সাউন্ড তোমাদের কাছে ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি, এটা সবাই আগে একটু কমেন্টে জানাও। প্রিয়ম লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যেহেতু কালকে পরীক্ষা আমরা খুব বেশি লেট করব না। আর 1 মিনিট ওয়েট করে তারপরে শুরু করছি। প্রীতি বিশ্বাস লিখেছে নমস্কার আপু। আহ, আচ্ছা। তো আহ, আচ্ছা, বাকিরা সবাইকে কমেন্ট, শিয়া ভাওলাদার কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুশফিকা ফাতিমা কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ইমন কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা শুরু করছি। তোমরা হচ্ছে আস্তে আস্তে ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, সবাই জয়েন করুক। ফার্স্ট যে কোশ্চেনটা আজকে হচ্ছে চ্যাপ্টার 6 থেকে শুরু করছি, যেহেতু কালকে হচ্ছে আমরা লাস্ট চ্যাপ্টার পড়েছিলাম চলতরিৎ, সো আজকে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান থেকে শুরু করছি। তো আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে নিচের কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা কম। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা কম কোনটার, কোন রশ্মির, অতিবেগুনি, এক্স রে, গামা রশ্মি নাকি অবলোহিত রশ্মি? সবাই একটু কমেন্টে জানাও। আচ্ছা, সো অনেকে জুনায়েদ হোসেন লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সো অনেকে কমেন্ট করে ফেলেছো নিচের কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা কম। সো দেখো আমি এখানে কিভাবে এই দুইটা ফার্স্ট মনে রাখবা, গামা আর এক্স রে। উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, বেশি হবে বা বাড়বে উপর থেকে নিচের দিকে গেলে। সো গামা আর এক্স রে মনে রাখবা। তারপরে তোমরা তো সবাই জানো যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ইয়েটা কত, ব্যাপ্তিটা কত, 380 থেকে 780 ন্যানোমিটার। আর দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা শুরু হয় কোন আলো দিয়ে, কোন বর্ণের আলো দিয়ে? বেগুনি বর্ণের আলো। কিন্তু বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে আমরা জানি 380 থেকে 424। সো বেগুনি বর্ণের আলো দিয়ে দৃশ্যমান বর্ণালীটা শুরু হয়। তার মানে তার উপরের স্তরটা, দৃশ্যমানের উপরের স্তরটা তাহলে কি হচ্ছে, অতি বেগুনি। তারপরে দেখো শেষ হচ্ছে কোনটা দিয়ে, শেষটা আমরা জানি দৃশ্যমান আলোর, সেটা হচ্ছে 647 থেকে 780, যেটা হচ্ছে লাল বর্ণের আলো। তাহলে শেষ হচ্ছে লাল দিয়ে দৃশ্যমান আলো। তাহলে পরেরটা কি হবে, ইনফ্রারেড বা অবলোহিত। আচ্ছা, আর তারপরে দুইটা মনে রাখবা, একটা হচ্ছে মাইক্রো, আরেকটা হচ্ছে মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে রেডিও ওয়েভ।
তার মানে দৃশ্যমান আলোর নিচের কোনটার তরঙ্গ দৈর্ঘ্য তাহলে সর্বাপেক্ষা কম হচ্ছে? বলো দেখি। গামার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সর্বাপেক্ষা কম। তার মানে এটা মনে রাখার জন্য এই ট্রিক্সটা তোমরা ফলো করতে পারো। গামা এক্স রে, তারপরে দৃশ্যমান, দৃশ্যমান শুরু হয় বেগুনি দিয়ে, তাহলে তার উপরেরটা হচ্ছে অতি বেগুনি, আর নিচেরটা কোনটা হবে? যেহেতু শেষ হচ্ছে লাল দিয়ে, তার মানে নিচেরটা হচ্ছে ইনফ্রারেড বা অবলোহিত, আর নিচের দুইটা হচ্ছে মাইক্রো আর রেডিও। সো এটা কি সবাই বুঝছো? হ্যাঁ, ইমন কমেন্ট করেছে 380 থেকে 424 হচ্ছে বেগুনি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি, সি ইকুয়াল এফ ল্যামডা বা এফ ইকুয়াল হচ্ছে সি বাই ল্যামডা। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। সো তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় কম্পাঙ্ক হবে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় কম্পাঙ্ক হবে কম। তার মানে গামা রশ্মির যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম সর্বাপেক্ষা, তাহলে গামা রশ্মির কি হবে বলো? কম্পাঙ্ক হবে সবচেয়ে বেশি। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের মধ্যে, তার মানে গামা রশ্মির কম্পাঙ্ক হবে সবচেয়ে বেশি। সো তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখার পাশাপাশি তোমরা কম্পাঙ্কটাও একই সাথে মনে রাখতে পারো। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা আমরা হচ্ছে শক্তির ফর্মুলা থেকে কি জানি দেখো, শক্তির ফর্মুলা থেকে আমরা জানি না ই ইকুয়াল হচ্ছে এইচ এফ, তাহলে শক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। আর শক্তির সাথে এটাকে আবার লেখা যায় এইচ সি বাই ল্যামডা, তাহলে শক্তির সাথে, এটা একটু মুছে দিই, এইচ সি বাই ল্যামডা, তাহলে শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে যেহেতু এটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে এটা শক্তি কি হবে? সবচেয়ে বেশি। সো তিনটা আমরা জিনিস এটা টোটাল আলোচনা করলাম। একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আসলে কি হবে, কম্পাঙ্ক হলে কি হবে, আর হচ্ছে যদি শক্তির কথা জিজ্ঞেস করে সেক্ষেত্রে কি হবে। আচ্ছা, জুনায়েদ হোসেন লিখেছে আচ্ছা সে বুঝছে। তাহলে নেক্সটটাতে যাচ্ছি। সো তিনটা আসলে পারা উচিত, কম্পাঙ্ক কোনটার বেশি, কম্পাঙ্ক কোনটার কম, তরঙ্গ দৈর্ঘ্য কোনটার বেশি কোনটার কম, আর শক্তি। তারপরে কোশ্চেন আসি, শূন্য মাধ্যমে কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 0.03 সেন্টিমিটার হলে তরঙ্গটার কম্পাঙ্ক কত? তাহলে আমরা ফর্মুলা একটু আগে দেখে আসলাম, সি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা, তার মানে এফ ইকুয়াল হচ্ছে সি বাই ল্যামডা। সি হচ্ছে আলোর বেগ, সবাই জানি সেটা, দেওয়াও আছে এখানে অলরেডি, 3 × 10⁸ ms ইনভার্স 1। আর ল্যামডা তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটারে, যেহেতু আলোর বেগটা মিটার পার সেকেন্ডে, তার মানে এটাকে আমার কিসে নিতে হবে? মিটারে। 0.03 × 10⁻²। তাহলে করো তো দেখি সবাই। আচ্ছা, আজকে কি সিকিউ করাবে? সিকিউ সাজেশন আপু আমি বলে দিব পাশাপাশি যে কোনটা আসতে পারে কোন চ্যাপ্টার থেকে, সো সমস্যা নেই। জিলুর রহমান রাহিত লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সো এটার অ্যান্সার সবাই বলো তো, তরঙ্গের কম্পাঙ্ক তাহলে কত আসবে? এটা ক্যালকুলেটর ছাড়াও করা যাচ্ছে। থ্রি ইন্টু 10⁻⁻4 হয়ে যাবে এখানে, তাহলে কত আসবে? 3 কাটাকাটি যাবে, 10⁻12, 10⁻12 হার্জ। তার মানে কম্পাঙ্ক আমরা কত পাচ্ছি? 10⁻12 হার্জ। আর কত মিনিট ক্লাস আপু? আমরা খুবই সংক্ষেপে করার ট্রাই করব, যেহেতু কালকে পরীক্ষা, সো খুব বেশি টাইম আসলে ওয়েস্ট করব না। ক্লাসটা দেখো, ইনশাল্লাহ বেনিফিটেড হবা। তারপরে আসে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রে সর্বোচ্চ মান দেওয়া আছে 54 ভোল্ট পার মিটার, সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে সর্বোচ্চ মান কত? তড়িৎ ক্ষেত্রে সর্বোচ্চ মান দেওয়া আছে, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে সর্বোচ্চ মান কত? আমরা ফর্মুলা জানি, সি ইকুয়াল হচ্ছে ই নট বাই ভি নট। ই নট হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান, ভি নট হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান। তাহলে এখানে আমাকে চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান বের করতে বলছে, তার মানে বি নট ইকুয়াল হবে হচ্ছে ই নট বাই সি। তাহলে ই নট কত দেওয়া আছে? সেটা হচ্ছে 54 ভোল্ট পার মিটার, আর সি এর মান আমরা সবাই জানি সেটা হচ্ছে 3 × 10⁸8। তাহলে করে ফেলো, কত আসে? 18 × 10⁻⁻8। আচ্ছা, 1 পয়েন্টে আছে, তাহলে এটা যদি এক ঘর সামনে নিয়ে আসে, তার মানে 1.8 × 10⁻⁷। তাহলে কত আসতেছে? 1.8 × 10⁻⁷। তাহলে ফর্মুলা এটা মাথায় রাখবা, যদি হচ্ছে চৌম্বক ক্ষেত্রে সর্বোচ্চ মান আর তড়িৎ ক্ষেত্রে সর্বোচ্চ মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আলোর বেগ হচ্ছে সি ইকুয়াল ই নট বাই ভি নট। আচ্ছা,
সো সি এর হচ্ছে আরেকটা ফর্মুলা আছে, তো এটা দিয়েও মাঝে মধ্যে ফর্মুলাটাও আসে হুবহু, না হলে হচ্ছে ম্যাথ আসে। এখানে ই নটটা হচ্ছে তোমার প্রবেশ্যতা আর শূন্য মাধ্যমের প্রবেশ্যতা, আর এই মিউ নটটা হচ্ছে শূন্য মাধ্যমের প্রবেশ্যতা, আর এপসাইলন নট যেটা সেটা হচ্ছে শূন্য মাধ্যমের বেদনযোগ্যতা। তাহলে সি ইকুয়াল হচ্ছে 1/√ মিউ নট ইন্টু এপসাইলন নট। মিউ নট হচ্ছে প্রবেশ্যতা আর এপসাইলন নট হচ্ছে ভেদনযোগ্যতা। আচ্ছা, ফর্মুলা তোমাদের জন্য দুইটাই লাগতে পারে, যখন যেটা আসে সেটা দিয়ে ম্যাথ করবা। পরেরটাতে আসি। 3-এর সি অ্যান্সার দিয়েছে প্রিয়ম। আচ্ছা হ্যাঁ, 3-এর অ্যান্সার হচ্ছে সি। দেখো আচ্ছা, তারপরে হচ্ছে জিলুর রহমান রাহি তো 3-এর গ অ্যান্সার দিয়েছে। পরের কোশ্চেনে আসি। দেখো নিচের কোনটার কম্পাঙ্ক সবচেয়ে বেশি? সো আমরা এখানে দেখে আসছিলাম তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে কি হবে বলো? তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তার মানে কম্পাঙ্ক সবচেয়ে বেশি। তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? দেখছিলাম গামার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তার মানে গামার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হলে কম্পাঙ্ক কার সবচেয়ে বেশি হবে বলো? গামার। মুশফিকা সুভা ফাতেমা অ্যান্সার দিয়েছে 3-এর সি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, এখানে আসলে গামা নাই, কি কি আছে? বেতার, মাইক্রোওয়েভ আর হচ্ছে অতিবেগুনি অবলোহিত। এখন এই চারটার মধ্যে আমরা সম্পর্ক দেখব। যেহেতু কম্পাঙ্ক সবচেয়ে বেশি, তার মানে এই চারটার মধ্যে যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তার কম্পাঙ্কই তো সবচেয়ে বেশি হবে। তাহলে এই চারটার মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? দেখো প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে অতিবেগুনি। তার মানে অতিবেগুনির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম। তাহলে আমরা এখানে দেখি, তাই কার কম্পাঙ্ক সবচেয়ে বেশি হবে? এই চারটার মধ্যে অতিবেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে কম্পাঙ্ক হচ্ছে অতিবেগুনির সবচেয়ে বেশি হবে। আর কম্পাঙ্ক সবচেয়ে কম হবে কার? এই বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে এই বেতার তরঙ্গের কম্পাঙ্ক হবে সবচেয়ে কম। কম্পাঙ্ক কম। সো কম্পাঙ্ক কম বেশি দুইটাই আমি দেখাই দিলাম, আসলে পারা উচিত। আচ্ছা, 4-এর ডি, 4-এর সি হচ্ছে অ্যান্সার আপু। পরেরটাতে আসি। কোন তরঙ্গের জন্য অপবর্তন সর্বাধিক হয়? এটা মনে রাখবা, অপবর্তন সর্বাধিক হবে যখন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য বেশি যাদের, তাদের জন্য অপবর্তন সর্বাধিক হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? এই তিনটার মধ্যে আমি কেন এগুলা নিয়ে ডিসকাস করতেছি এত বেশি, কারণ এখান থেকে একটা কোশ্চেন থাকেই, আর এটা শুধু ফিজিক্সের জন্য না, এটা কিন্তু তোমার কেমিস্ট্রির জন্য লাগবে। সো দেখো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেশি, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কার সবচেয়ে বেশি? আমরা জানি বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে বেতার তরঙ্গের অপবর্তন হবে সর্বাধিক। আর আরেকটা জিনিস বলে রাখি, গামার হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তার মানে অপবর্তন সর্বাধিক হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হইতে হবে। আর কার বেশি এখানে তরঙ্গ দৈর্ঘ্য? বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এখানে সবচেয়ে বেশি, তার মানে বেতার তরঙ্গের অপবর্তন হবে সর্বাধিক। আচ্ছা, ফারিহা জাহান অ্যান্সার দিয়েছে 4-এর সি। অর্পিতা তালুকদার দিয়েছে 4-এর সি। জিলুর রহমান রাহিদু অ্যান্সার দিয়েছে 4-এর সি। হ্যাঁ, 4-এর অ্যান্সার ছিল সি। তোমাদের সবার অ্যান্সার কারেক্ট। আচ্ছা, তাহলে 5 নাম্বারটাও বুঝছো হোপফুলি। এখন বলো 6 নাম্বারটা বলো দেখি। আমি তো অনেকগুলা করাই দিলাম, তোমরা এখন বলো। আচ্ছা হ্যাঁ, ফারজানা ইসমাইল লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তাহলে 5-এর অ্যান্সার হচ্ছে সি। তার মানে নিচের কোনটার কম্পাঙ্ক সর্বাপেক্ষা কম? কম্পাঙ্ক সর্বাপেক্ষা কম হলে কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কার সবচেয়ে বেশি? এখানে অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে কি হবে? তার কম্পাঙ্ক হবে সবচেয়ে কম। তাহলে অ্যান্সার হচ্ছে 5-এর 6-এর অ্যান্সার হচ্ছে সি। পরেরটাতে আসে, বেগুনি, নীল আর হলুদ রঙের তিনটা আলোর কম্পাঙ্ক দেওয়া আছে, নিচের কোনটা সঠিক? তাহলে দেখো বেগুনির ক্ষেত্রে হচ্ছে, আমি সংক্ষেপে লিখতেছি, বেনি, আসমানি, সবুজ, হলুদ,
কলা, আমার সাথে সাথে সবাই লিখো, তাহলে হচ্ছে একবারে মুখস্থ হয়ে যাবে। বেনি আসহ কলা, বেগুনি। বেগুনির জন্য আমরা দেখছি 324 থেকে 380 থেকে 424। নীলের জন্য হচ্ছে 424 থেকে 450। আসমানির জন্য হচ্ছে 450 থেকে 500। সবুজের জন্য হচ্ছে 500 থেকে 575। হলুদের জন্য হচ্ছে 575 থেকে 590। আর কমলার জন্য হচ্ছে 590 থেকে 647। আর লালের জন্য হচ্ছে 647 থেকে 780। এটা মনে রাখো, এটা তোমার ফিজিক্সের পাশাপাশি কেমিস্ট্রিতেও লাগবে, বারবারই বলতেছি। তাহলে বেগুনি, নীল আর হলুদ রঙের কম্পাঙ্ক, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে বলো, উপর থেকে নিচের দিকে বাড়তেছে। তার মানে কম্পাঙ্ক কার কম হবে, দেখো কম্পাঙ্কের ক্ষেত্রে তার মানে বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে বেগুনির কি হবে, কম্পাঙ্ক হবে সবচেয়ে বেশি। তার মানে কম্পাঙ্ক নিউ আর কি, এটা নিউ ভি, এটার হবে সবচেয়ে বেশি। তারপরে আসি নীল, নীলেরও কম্পাঙ্ক হচ্ছে হলুদের থেকে কম, তাইলে নীলের কম্পাঙ্ক হবে কি বলো, নীলের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে হলুদের থেকে কম, তাহলে নীলের কম্পাঙ্ক হলুদের থেকে বেশি হবে, ব্লু। তারপরে আসি লাস্টে তো একদম আছে হচ্ছে হলুদ, তাহলে ওইটা কি মিউ ইউলো। তার মানে হচ্ছে এটা জাস্ট মাথায় রাখবা, তোমার হচ্ছে কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, তার মানে কম্পাঙ্ক বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্ক কমে, এটা জাস্ট মাথায় রাখো তাহলেই হবে। তরঙ্গ দৈর্ঘ্য মানে ধরো তুমি যদি একটা জিনিস অনেক বেশি বড় হয় তাহলে সেটা কিন্তু খুব বেশি কম্পন দিতে পারবে না, আবার একটা জিনিস খুবই ছোট তাহলে সে কিন্তু খুব দ্রুত কাঁপতে পারবে, এটা দিয়েও তুমি মাথায় রাখতে পারো। আচ্ছা, তিথি গ্লোরিয়া অ্যান্সার দিয়েছে 7 এর বি, তার মানে 7 এর অ্যান্সারটা আমরা কত পাচ্ছি, এ। ফারজানা ইয়াসমিন অ্যান্সার দিয়েছে 7 এর এ, মুশফিকা সুভা ফাতেমা অ্যান্সার দিয়েছে 7 এর বি। সেভেনের বি কেন বলতেছো তোমরা? সেভেনের বি কেন অ্যান্সার দিচ্ছ সবাই? যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক সবচেয়ে বেশি, এটা তো বারবারই বলতেছে। তাহলে বেগুনির কম্পাঙ্ক সবচেয়ে কম, তাহলে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে। মেহনা জাসমিন অ্যান্সার দিয়েছে 7 এর এ, নাদিয়া ফাতুল অ্যান্সার দিয়েছে 7 এর এ, রিফাত হোসেন হৃদয় অ্যান্সার দিয়েছে 7 এর এ, তার মানে অ্যান্সারটা হচ্ছে 7 এর এ। পরেরটাতে আসি, দ্বিচির পরীক্ষায় চির দুইটার মধ্যবর্তী দূরত্ব আর কি, মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ আর চির থেকে পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলে ডোরার প্রস্থ কত হবে। তাহলে ডোরার প্রস্থের ফর্মুলা থেকে আমরা কি জানি বলো, ডোরার প্রস্থ হচ্ছে ল্যামডা ডি বাই 2a, ডোরার প্রস্থ। তাহলে এখন আসি হচ্ছে কি কিসের মধ্যে সম্পর্ক, আমার হচ্ছে চির দুইটার মধ্যবর্তী দূরত্ব এ আর ডি, এ আর ডি এর মধ্যে সম্পর্ক। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে ধরো বিটা 2 বাই বিটা 1, ল্যামডা ডি বাই 2a, তার মানে দেখো এটা কি হচ্ছে, আমি একটু বড় করে দেখাই, তাহলে পর্দার দূরত্ব, চির থেকে পর্দার দূরত্বের সাথে ডোরার প্রস্থটা হচ্ছে সমানুপাতিক, আর চির দুইটার মধ্যবর্তী দূরত্বের সাথে এই যে ডোরা প্রস্থ সেটা কি বলো, ব্যস্তানুপাতিক। তার মানে বিটা 2 বাই বিটা 1 আমরা কি লিখতে পারবো, d2 বাই d1 ইন্টু a2 বাই a1, যেহেতু চির দুইটার মধ্যবর্তী দূরত্বের সাথে ডোরার প্রস্থ ব্যস্তানুপাতিক। তার মানে কি বলছে এখানে বলো, আমার চির থেকে পর্দার দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, তার মানে d2 হচ্ছে 2d1 ডিভাইডেড বাই d1, আর চির দুইটার মধ্যবর্তী দূরত্বটাও দ্বিগুণ করা হচ্ছে, তার মানে a2 কি হবে, সরি a2 না, এটা হচ্ছে a1 বাই a2, তাহলে কি হচ্ছে বলো, a1 ডিভাইডেড বাই 2a1, a2 হচ্ছে বলছে চির দুইটার মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, তার মানে a2 হচ্ছে 2a1, তাহলে কাটাকাটি করলে কি থাকতেছে, আলটিমেটলি b2 ইকুয়াল কিন্তু b1 ই থাকতেছে, তার মানে অপরিবর্তিত থাকতেছে, ডোরার প্রস্থটা অপরিবর্তিত থাকতেছে যদি আমি চির দুইটার মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করি আর কি বলে পর্দার দূরত্ব দ্বিগুণ করি। তাহলে অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে এ, 7 এর অ্যান্সার এ। আচ্ছা,
8 করাচ্ছি আমরা। 8 এর অ্যান্সারটা আমরা পেলাম কত? এ। ফারজানা ইয়াসমিন অ্যান্সার দিয়েছে এ, আহনাফ আশরাফ অ্যান্সার দিয়েছে এ, আসমাউল হোসনা অ্যান্সার দিয়েছে এ, কনা রয়ও অ্যান্সার দিয়েছে এ। হ্যাঁ, তোমাদের সবার অ্যান্সার কারেক্ট। তাহলে হচ্ছে অপরিবর্তিত। এই ডোরার প্রস্থ দিয়ে অনেকগুলা কোশ্চেন আসে এরকম, তোমার হচ্ছে পর্দার দূরত্ব অর্ধেক, তারপরে চির দুইটার মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ, এরকম অনেক কিছু বলা থাকতে পারে। সেক্ষেত্রে তুমি যদি সম্পর্কটা মাথায় রাখো, তোমাকে যেটাই চেঞ্জ করে দেখ তোমার পারা উচিত আর কি। পরেরটাতে আসি, ঘটনমূলক ব্যতিচারের শর্ত কি। সো ঘটনমূলক ব্যতিচার যখন হবে আমরা হচ্ছে দুইটাই দেখবো এখানে। তোমার হচ্ছে যদি পথ পার্থক্য বলে আর হচ্ছে যদি দশা পার্থক্য বলে। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য হবে λ/2 এর জোড় গুণিতক। কি বললাম? গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য হবে λ/2 এর জোড় গুণিতক, এটা হচ্ছে পথ পার্থক্য। আর দশা পার্থক্যের ক্ষেত্রে আসি, দশা পার্থক্যটা কি হবে? পাই এর জোড় গুণিতক, 2n পাই, পাই এর জোড় গুণিতক। কি বললাম? গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য হবে λ/2 এর জোড় গুণিতক, আর দশা পার্থক্যটা হবে পাই এর জোড় গুণিতক। এখন আসি হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে এটা হবে, আগেরটা কি ছিল? λ/2 এর জোড় গুণিতক গঠনমূলকের ক্ষেত্রে, আর ধ্বংসাত্মকের ক্ষেত্রে হবে λ/2 এর বিজোড় গুণিতক, এটা হবে 2n-1। কেউ চাইলে এখানে 2n+1ও ব্যবহার করতে পারো, কিন্তু এটা একটু ঝামেলাদায়ক। সো 2n+1 ব্যবহার করা থেকে বিরত থাকাটাই বেটার। তার মানে হচ্ছে 2n-1 λ/2। আর ইয়ের ক্ষেত্রে কি হবে? আগেরটা দেখছিলাম আমরা দশা পার্থক্য, গঠনমূলকের ক্ষেত্রে পাইয়ের জোড় গুণিতক, এটা হবে পাইয়ের বিজোড় গুণিতক, তার মানে 2n-1 ইন্টু পাই। তাহলে আসো আমরা মিলাই ঘটনমূলক ব্যতিচারের শর্ত আমরা তাহলে কি পাচ্ছি এখানে। এখানে যেহেতু ল্যামডা দেওয়া সবগুলো, তার মানে এখানে পথ পার্থক্যের কথাই বলা হচ্ছে। তাহলে পথ পার্থক্য আমরা কি পাচ্ছি বলো দেখি? কাটাকাটি যদি করে দেই তার মানে কি থাকতেছে? n ল্যামডা। তার মানে আমরা কি পাচ্ছি? ডি n ল্যামডা। গঠনমূলক ব্যতিচারের পথ পার্থক্য হচ্ছে n ল্যামডা, দশা পার্থক্য হচ্ছে পাইয়ের জোড় গুণিতক বা 2n পাই। বুঝছো সবাই? আচ্ছা, সবাই 9 এর ডি কমেন্ট করছে। হ্যাঁ, n ল্যামডা। জিহাদ হচ্ছে 9 এর সি। না ভাইয়া, 9 এর হবে হচ্ছে ডি অ্যান্সার, n ল্যামডা। পরেরটাতে আসে, ইয়ং এর ডিজিট পরীক্ষায় তৃতীয় অন্ধকার ঝালকের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে পথ পার্থক্য। তাহলে দেখো, অন্ধকারের ক্ষেত্রে বলছে, আমরা তো জানি গঠনমূলক ব্যতিচারে আমরা পাই হচ্ছে উজ্জ্বল ডোরা, আর ধ্বংসাত্মক ব্যতিচারে পাই হচ্ছে অন্ধকার ডোরা। তাহলে অন্ধকার ডোরার ক্ষেত্রে আমরা পথ পার্থক্য কি দেখছি? 2n-1 λ/2, 2n-1 ইন্টু λ/2। তার মানে দেখো, যেহেতু তৃতীয় বলছে, তাহলে n এর মান কত? 3, 3 দুগুণে 6, 6 - 1 হচ্ছে 5, তাহলে 5 λ/2। কত পাচ্ছি? 5 λ/2। এখন কেউ যদি হচ্ছে ওইটা ইউজ করতা 2n+1 λ/2, তাহলে যদি তোমাকে এখানে থার্ড বলছে, তৃতীয় বলছে, তুমি কিন্তু n এখানে 3 ধরতে পারতা না, n 1 কম ধরতে হইতো। তৃতীয়র জায়গায় তোমাকে n এর মান ধরতে হইতো 2। তাহলে 2 × 2 + 1 λ/2, 5 λ/2। সো এটা দিয়েও তুমি করতে পারো, কিন্তু এটাতে একটু ঝামেলা হচ্ছে, এই যে মান বাড়ানো কমানো। সো কোনো ঝামেলাতে যাওয়ার আসলে দরকার নাই, আমরা ডিরেক্টলি এই ফর্মুলা ইউজ করব, 2n-1 λ/2। টেনের বি, ইমন কমেন্ট করছে 10 এর বি। আচ্ছা, জুবাইর আহমেদ হচ্ছে বি। হ্যাঁ, 10 এর অ্যান্সার বি ছিল। এটা কি সবাই বুঝছো? আচ্ছা, শ্রাবন্তী মজুমদার লিখেছে ঠিক সময় এন্ট্রি নিচ্ছে, এটা পারি না ভালো। আচ্ছা আপু, আজকে ইনশাল্লাহ। আচ্ছা, বৃষ্টি সরকার বলতেছে আবার বুঝাও আপু। আচ্ছা আপু, আরেকবার একটু বলি। দেখো, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা পথ পার্থক্য দেখছি λ/2 এর জোড় গুণিতক, মানে হচ্ছে 2n λ/2। আর পথ দশা পার্থক্যটা দেখছি পাইয়ের জোড় গুণিতক 2n পাই। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে যেহেতু λ/2 এর জোড় গুণিতক, তাহলে কথাই আসে যে ধ্বংসাত্মকের ক্ষেত্রে কি হবে? বিজোড় গুণিতক। তার মানে λ/2 এর বিজোড় গুণিতক 2n-1। আর দশার ক্ষেত্রে আসি, দশার ক্ষেত্রে হচ্ছে পাইয়ের বিজোড় গুণিতক। আগেরটা ছিল পাইয়ের জোড় গুণিতক, আর এটা হচ্ছে পাইয়ের বিজোড় গুণিতক। সোজা কথায়
তোমার হচ্ছে গঠনমূলকের ক্ষেত্রে সব হচ্ছে জোড়, আর ধ্বংসাত্মকের ক্ষেত্রে সব হচ্ছে বিজোড়। এটাই জাস্ট মাথায় রাখবা, হয়ে যাবে। সো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো এখানে কি বলছে, λ/2 দশা পার্থক্যের সদৃশ্য দুইটা তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে, তরঙ্গ দুইটার উভয়ের বিস্তার বলে দিছে 1 মিটার। সো তরঙ্গ দুইটা যদি এখন উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তার কত হবে? তার মানে তরঙ্গ দুইটা যদি একটা আরেকটার উপর উপরিপাতিত হয় সেক্ষেত্রে কি হবে, লব্ধি তরঙ্গের বিস্তার কত হবে। আচ্ছা, সো বিস্তার তোমরা যেভাবে দুইটা ভেক্টরের লব্ধি বের করো ঠিক সেম ফর্মুলা। কি বের করব, লব্ধি তরঙ্গের বিস্তার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos থিটা। তার মানে দেখো কত আসতেছে, তাহলে আমাকে বলে দিচ্ছে দুইটা তরঙ্গের বিস্তার হবে হচ্ছে 1 মিটার 1 মিটার করে, তার মানে a1 ও 1 মিটার a2 ও হচ্ছে 1 মিটার। এখন আসো, এই যে দশা পার্থক্য বলে দিছে কত, λ/2, দশা পার্থক্য λ/2, λ/2 না, অ্যাকচুয়ালি দশা পার্থক্য তো আর ল্যামডা হয় না, এটা হবে হচ্ছে পাই/2। হ্যাঁ, পথ পার্থক্য হচ্ছে ল্যামডাতে আসে। তাইলে দেখো cos π/2 যেটা মানে হচ্ছে 90 আর কি। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, এই পুরাটা হচ্ছে 0 পেয়ে যাচ্ছি, থাকতেছে কি √1 + 1, তার মানে হচ্ছে √2। তাহলে অ্যান্সার কি আসতেছে, √2 মিটার। √2 মিটার হচ্ছে এটার অ্যান্সার। হ্যাঁ, 11 এর সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। 11 এর এ, মোতালেব খান অ্যান্সার দিয়েছে, মিনহাজুল ইসলাম অ্যান্সার দিয়েছে এ, সোহামনি অ্যান্সার দিয়েছে এ, বৃষ্টিও অ্যান্সার দিয়েছে এ। আচ্ছা, সবার অ্যান্সার কারেক্ট। পরেরটাতে আসি, একটা তরঙ্গের দুইটা বিন্দুর মধ্যবর্তী পথ পার্থক্য দেওয়া আছে হচ্ছে 3λ/4, সেক্ষেত্রে দশা পার্থক্য কত হবে। আচ্ছা, সো এটা সবাই মাথায় রাখবা, এই জিনিসটা এটা খুবই আসে, দশা পার্থক্য দেওয়া থাকে পথ পার্থক্য বের করতে বলে, অথবা পথ পার্থক্য দেওয়া থাকে দশা পার্থক্য বের করতে বলে। তাহলে দশা পার্থক্য হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য। দেখো তাহলে আমাকে কি বের করতে বলবে, দশা পার্থক্য বের করতে বলা হচ্ছে। পথ পার্থক্য কত দেওয়া আছে, পথ পার্থক্য দেওয়া আছে হচ্ছে 3λ/4। ল্যামডা ল্যামডা কাটাকাটি যাবে, তাহলে কি আসতেছে বলো, 3π/2। 3π/2 হচ্ছে দশা পার্থক্য, 3π/2 অ্যান্সার হচ্ছে ডি। সো তোমাকে যদি দশা পার্থক্য ফর্মুলা কিন্তু এটাই, দশা পার্থক্য ইকুয়াল হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য। যদি পথ পার্থক্য বের করতে বলে সেটা হবে দশা ডিভাইডেড বাই 2π/λ। আচ্ছা, সো সবাই হোপফুলি পারবা এটা, দশা পার্থক্য বলুক আর পথ পার্থক্য বলুক, এগুলো একটা কোশ্চেন থাকেই, মানে তোমার হচ্ছে আলোর ভৌত বিজ্ঞান থেকে কোশ্চেন থাকলে এটা হচ্ছে এই টপিকটা সবার আগে আসে আর কে এমসিকিউর জন্য। সো ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় দুইটা পাশাপাশি উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য উৎসদয় থেকে আগত আলোক তরঙ্গদ্বয়ের মধ্যকার পথ পার্থক্য। তাহলে কি বলছে বলো দেখি, দুইটা পাশাপাশি উজ্জ্বল ডোরা উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য আমরা পথ পার্থক্য কত দেখছিলাম বলো, 2n ইন্টু λ/2, মানে λ/2 এর জোড় গুণিতক। তাহলে দেখো এখানে আমি ধরো n এর মান 1 ধরে নিচ্ছি, প্রথম উজ্জ্বল ডোরা, তাহলে প্রথম উজ্জ্বল ডোরা কত পাচ্ছি আমরা, 2 ইন্টু 1 ইন্টু λ/2, 2 কাটাকাটি, তার মানে প্রথম উজ্জ্বল ডোরার জন্য পথ পার্থক্যটা হচ্ছে ল্যামডা, আর দ্বিতীয় উজ্জ্বল ডোরার জন্য পথ পার্থক্য তাহলে কত হচ্ছে বলো, 2λ। তাহলে এই দুইটার মধ্যে যদি এখন আমি পার্থক্য বের করি কত আসতেছে বলো দেখি, পরপর দুইটা উজ্জ্বল ডোরার জন্য পথ পার্থক্য আসবে হচ্ছে 2λ মাইনাস ল্যামডা বা ল্যামডা। তার মানে এটা সবাই মাথায় রাখবা যে পরপর দুইটা উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য তাদের মধ্যকার পথ পার্থক্য কি হবে বলো, ল্যামডা। অন্ধকার, আচ্ছা 13 এর বি অ্যান্সার দিয়েছে ইমন। হ্যাঁ, এখন আসি হচ্ছে যদি উজ্জ্বল ডোরা না বলে অন্ধকার ডোরা বলে, তাহলে অন্ধকারের ক্ষেত্রে কি হচ্ছে, অন্ধকারের ক্ষেত্রে পথ পার্থক্যের দেখছিলাম আমরা 2n - 1 λ/2। তাহলে n এর মান যদি 1 বসাই, প্রথম অন্ধকার ডোরা কি আসতেছে, 2 ইন্টু 1 - 1, তার মানে λ/2।
আর এন এর মান যদি 2 বসাই তাহলে কি আসতেছে 2 দুগুণে 4, 4 মাইনাস 1, তার মানে হচ্ছে 3 ল্যামডা বাই 2। তাইলে এখন দেখো এই দুইটার মধ্যে পার্থক্য কি, 3 ল্যামডা বাই 2 মাইনাস ল্যামডা বাই 2, তাহলে কি পাচ্ছি বলো, 2 ল্যামডা বাই 2। তার মানে অন্ধকার ডোরা বলুক আর হচ্ছে উজ্জ্বল ডোরা বলুক, তোমার হচ্ছে পরপর দুইটা উজ্জ্বল ডোরা আর পরপর দুইটা অন্ধকার ডোরার মধ্যে মধ্যবর্তী পথ পার্থক্য কত বলো, ল্যামডা। সো দুইটাই আসতে পারে, উজ্জ্বল ডোরাও আসতে পারে, অন্ধকার ডোরাও আসতে পারে, দুইটার ক্ষেত্রে আসে কি বলো, ল্যামডা। আচ্ছা, পরেরটাতে আসি। অপরিপাতিত দুইটা তরঙ্গের বিস্তারের অনুপাত দেওয়া আছে 2:1 হলে সর্বোচ্চ আর সর্বনিম্ন তীব্রতার অনুপাত। সো আমরা হচ্ছে বিস্তারের সাথে তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক জানি, আই ইজ প্রপোর্শনেট টু এ স্কোয়ার, হ্যাঁ, বর্গের সমানুপাতিক তীব্রতাটা। সো আই ম্যাক্স আর আই মিন এই দুইটার অনুপাত তোমার কাছে জানতে চাচ্ছে। আই ম্যাক্স হবে হচ্ছে A1 প্লাস A2 হোল স্কোয়ার, আর আই মিনিমামটা হবে A1 মাইনাস A2 হোল স্কোয়ার। এখন দেখো এখানে তোমাকে বিস্তারের অনুপাতটা দেওয়া আছে, মানে A1 বাই A2 দেওয়া আছে। তাহলে আমরা কি করব, উপরে দুইটাকে A2 দ্বারা ভাগ করি, তাহলে কি আসতেছে A1 বাই A2 প্লাস 1 তার হোল স্কোয়ার। নিচেরটাকেও A2 দ্বারা ভাগ করি, তাহলে কি আসতেছে A1 বাই A2 মাইনাস 1 তার হোল স্কোয়ার। তার মানে A1 বাই A2 তো আমাকে দেওয়াই আছে, সেটা হচ্ছে 2:1। তাহলে 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, পুরোটাকে একবারে স্কোয়ার দিয়ে দিচ্ছি যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে। তার মানে কত আসতেছে বলো, 3 স্কোয়ার হচ্ছে 9, 9:1, 9:1 আসবে হচ্ছে সর্বোচ্চ আর সর্বনিম্ন তীব্রতার অনুপাত। তাহলে হচ্ছে 14 অ্যান্সার পাচ্ছি কি, 14 অ্যান্সার পাচ্ছি হচ্ছে বি। আচ্ছা, কেউ হচ্ছে ইররিলেভেন্ট কমেন্ট করবা না, একদম ডিরেক্টলি ব্যান করা হবে। খুব কষ্ট করে ক্লাস নিচ্ছি, সো ফাইজলামির আসলে কোনো সুযোগ নাই এখানে। পরেরটাতে আসি, তাহলে অ্যান্সার কত পাচ্ছি, 9:1 পাচ্ছি। তার মানে আই ম্যাক্স ডিভাইডেড বাই আই মিন হচ্ছে A1 প্লাস A2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই A1 মাইনাস A2 হোল স্কোয়ার। দুইটা সুসংগত উৎসের বিস্তারের অনুপাত দেওয়া আছে 3:2, তরঙ্গ দুইটার তীব্রতার অনুপাত কোনটা। তাহলে আমরা একটু আগে দেখে আসছি যে আই ইজ প্রপোর্শনেট টু এ স্কোয়ার, তার মানে তীব্রতা হচ্ছে কি বলো, বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা একবারে ডিরেক্টলি বলতে পারি না যে I1 বাই I2 ইকুয়াল কি হবে A1 বাই A2 হোল স্কোয়ার। তার মানে বিস্তারের অনুপাত কত দেওয়া আছে 3:2, তাহলে 3/2 হোল স্কোয়ার যেটা হচ্ছে 9:4। তার মানে তীব্রতার অনুপাত কত পাচ্ছি 9:4। সো তোমার হচ্ছে সর্বোচ্চ তীব্রতা সর্বনিম্ন তীব্রতার অনুপাতও বের করছি আমরা। আর যদি তোমাকে এরকম বিস্তারের অনুপাত দেওয়া থাকে সেক্ষেত্রে তীব্রতার অনুপাত কিভাবে বের করতে হবে সেটাও দেখলাম। আচ্ছা, সো এখানে 15 অ্যান্সার হচ্ছে 9:4। জুবাইর আহমেদ অ্যান্সার দিয়েছে এ, ঐশী ইসলাম অ্যান্সার দিয়েছে এ। আচ্ছা, সো তোমাদের সবার অ্যান্সার কারেক্ট, অ্যান্সারটা হচ্ছে এ। যদি হচ্ছে তোমরা মানে অ্যান্সারগুলো কমেন্ট করো সেক্ষেত্রে হচ্ছে নাম্বারটা পাশে তারপরে অ্যান্সারটা লিখো, তাহলে আমার বুঝতে সুবিধা হচ্ছে তুমি কোন কোশ্চেনের অ্যান্সার দিচ্ছ। হ্যাঁ, ইমন অ্যান্সার দিয়েছে 15 এর এ, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে 9:4। পরেরটাতে আসি, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.4 মিলিমিটার। চিরটাকে 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করলে পর্দায় কেন্দ্রীয় উজ্জ্বল থেকে 18 মিলিমিটার দূরে সর্বশেষ উজ্জ্বল ডোরা পাওয়া যায়। সেক্ষেত্রে পর্দার দূরত্ব দেওয়া আছে 1 মিটার। আর তাহলে পর্দায় মোট কতগুলো উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। সো তোমাকে এখানে কি বলছে দেখো, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে সর্বশেষ উজ্জ্বল ডোরার দূরত্ব দেওয়া আছে হচ্ছে 18 মিলিমিটার। আমরা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে মানে কেন্দ্রীয় যে ডোরাটা আছে, নর্মালি কেন্দ্রীয় ডোরাটা উজ্জ্বলই হয়, সো কেন্দ্রীয় ডোরা থেকে উজ্জ্বল ডোরা কিভাবে বের করবো আর অন্ধকার ডোরা। দেখো উজ্জ্বল ডোরা বের করব হচ্ছে যে কোনো ডোরাই এই ফর্মুলা দিয়ে ইউজ করব, ল্যামডা এক্স ডি ডিভাইডেড বাই এ। এখন যদি তোমাকে উজ্জ্বল ডোরা বের করতে বলে, উজ্জ্বলের ক্ষেত্রে আমরা কি জানি, পথ পার্থক্যটা হচ্ছে 2n ইন্টু ল্যামডা বাই 2 ডি এ। তাহলে উজ্জ্বলের ক্ষেত্রে পথ পার্থক্যটা হচ্ছে কাটাকাটি চলে যাবে n ল্যামডা ডি বাই এ, আর অন্ধকারের ক্ষেত্রে
যেহেতু অনেক সূত্র, সেহেতু তুমি যদি কেন্দ্রীয় থেকে যে কোনো ডোরা, উজ্জ্বল ডোরা বলুক আর অন্ধকার ডোরা বলুক, যে কোনো ডোরা ইউজ করার ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করবো হচ্ছে ল্যামডা এক্স ডি বাই এ। আর উজ্জ্বল ডোরার ক্ষেত্রে পথ পার্থক্য আমরা দেখছি 2n ইন্টু ল্যামডা বাই 2। সো সেটা যদি বসাও তাহলে এখানে আমরা পাচ্ছি n ল্যামডা ডি বাই এ। আর একই রকম ভাবে অন্ধকারের ক্ষেত্রে আমরা ডেল এক্সটা কি জানি, অন্ধকারের ক্ষেত্রে ডেল এক্সটা জানি 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2 ইন্টু ডি বাই এ। সো এটাকে সিম্পলিফাই করবা, করে যেটা আসে এটাই। তার মানে উজ্জ্বল ডোরা বলুক আর অন্ধকার ডোরা বলুক, হোপফুলি এই সূত্রটা সবার মাথায় থাকবে। তো আমাকে এখানে বলছে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে উজ্জ্বল ডোরার দূরত্ব, তাহলে উজ্জ্বল ডোরার দূরত্ব মানে আমি কোন ফর্মুলা ইউজ করব, n ল্যামডা ডি বাই এ। চলো আমরা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করে করি, n ল্যামডা ডি বাই এ। দেখো দূরত্বটা আমাকে কিন্তু দেওয়া আছে, দূরত্বটা দেওয়া আছে হচ্ছে 18 মিলিমিটার। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে কেন্দ্রীয় ডোরাটার দূরত্ব হচ্ছে 18 মিলিমিটার, মানে হচ্ছে 18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আমাকে বলছে কতগুলো উজ্জ্বল ডোরা পাওয়া যাবে, তার মানে এন এর মানটা বের করা হচ্ছে আমার কাজ। তাহলে দেখো n ল্যামডা ডি ইকুয়াল আসবে 18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আর চির দুইটার মধ্যবর্তী দূরত্ব এ দেওয়া আছে, সেটা হচ্ছে 0.4 মিলিমিটার। তার মানে 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। সেখান থেকে n এর মানটা বের করব ল্যামডা ডি দ্বারা ভাগ করে। ল্যামডা কত দেওয়া আছে, ল্যামডার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 6000 অ্যাংস্ট্রোম। তাহলে 6000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। আর ডি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1 মিটার। তাহলে এখান থেকে এন এর মানটা যদি সলভ করো তাহলে মোস্ট প্রবলি এখানে কাটাকাটি করলে 12 আসার কথা। তার মানে হচ্ছে 12টা ডোরা পাওয়ার কথা। এখন দেখো 12টা ডোরা হচ্ছে আমি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে মানে উপরের দিকে ধরো 12টা ডোরা পাবো, নিচের দিকেও কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে সেম 12টা ডোরা পাচ্ছি। তার মানে উপরের দিকে 12টা ডোরা পাবো, নিচের দিকেও কিন্তু 12টা ডোরা পাবো। তাইলে 12 টোটাল পাচ্ছি কত, উজ্জ্বল ডোরা পাচ্ছি হচ্ছে 24টা। তার মানে 24টা উজ্জ্বল ডোরা পাচ্ছি। আর কেন্দ্রীয় ডোরাটা তো সবসময় উজ্জ্বলই থাকে। অনেক সময় কোশ্চেনে বেশিরভাগই এখানে 24টা না থেকে আসলে 25টা থাকার কথা ছিল আর কি, কিন্তু এখানে যেহেতু 25 নাই, তার মানে তুমি মার্ক করবা কোনটা, 24টাই। আর যদি আমরা এটার সাথে কেন্দ্রীয় ডোরাটাও ধরি, যেহেতু কেন্দ্রীয় ডোরাটাও উজ্জ্বল ডোরা, তার মানে তখন কত পাবো, 25। সো অপশনে যদি 25 থাকে তুমি তো 25ই অ্যান্সার করবা। যেহেতু অপশনে 25 নাই, 24 আছে, সেজন্য আমরা হচ্ছে 24 অ্যান্সার করছি। আচ্ছা, এই ম্যাথ করতে করতে এমসিকিউ টাইম শেষ না। আমি তো তোমাকে বুঝাইছি বলে এটা অনেক টাইম লাগছে, বাট তুমি তো ডিরেক্ট হচ্ছে এন ল্যামডা ডি বাই এ এই ফর্মুলা ইউজ করে করবা। জাস্ট এখানে ক্যালকুলেশন, ক্যালকুলেটর দিয়েও করবা সেটা। এটা যদি আমাদের হচ্ছে এডমিশন টেস্টে আসে তাহলে কিন্তু ক্যালকুলেটর ছাড়াই তোমাকে করতে হবে, এবং এই টাইপের ম্যাথও আসে। সো এটা করতে করতে টাইম শেষ হয়ে যাবে এরকম না আর কি। পরেরটাতে আসি, 16 নাম্বারটা হোপফুলি বুঝছো। যারা বুঝছো 16 নাম্বার একটু ক্লিয়ার লিখো, এটা আরেকবার বুঝাবেন আপু। আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে এন ল্যামডা ডি বাই এ, এটা হচ্ছে কেন্দ্রীয় ডোরা থেকে উজ্জ্বল ডোরার দূরত্ব যে ফর্মুলা আছে। সো এখানে তোমাকে বলে দিছে যে উজ্জ্বল ডোরার দূরত্বটা কত, 18 মিলিমিটার দূরে আমি সর্বশেষ উজ্জ্বল ডোরাটা পাই। তাহলে সেখান থেকে আমরা হচ্ছে কতগুলো উজ্জ্বল ডোরা পাবো আমি সেটা বের করতে হবে। তার মানে এন এর মানটা বের করছি, তাহলে এন আসছে 12। তার মানে এই ডোরা থেকে 12তম ডোরা উপরের দিকে পাবো আমি 12টা ডোরা। সেম ভাবে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে নিচের দিকেও কিন্তু আমি 12টা ডোরা পাবো। তাহলে টোটাল উজ্জ্বল ডোরা আমি পাচ্ছি কত, 12 12 24। আর আমার কেন্দ্রীয় যে ডোরাটা সেটা তো সবসময় উজ্জ্বল, তার মানে আমার পাওয়ার কথা ছিল টোটাল 25টা ডোরা। যেহেতু অ্যান্সারে 25 নাই, তার মানে 24 আছে, তাহলে আমি অ্যান্সার দাগাচ্ছি হচ্ছে 24। কারণ ওনারা এই কেন্দ্রীয় ডোরাটাকে বাদ দিয়ে কাউন্ট করছে। আমার এটা ধরারই কথা ছিল, যদি 25 থাকে তাহলে তো 25 দাগাবা, আর যদি 24 থাকে তাহলে 24 দাগাবা। হ্যাঁ, আরেকবার তো বুঝালাম 16 নাম্বারটা। এখন আই গেস বুঝছো। খুব বেশি কঠিন আসলে কিছু না, তুমি জাস্ট এন এর মানটা বের করছো। এন এর মানটা বের করলে উপরের দিকে এতটা ডোরা আছে, নিচের দিকেও সেম নাম্বার ডোরা পাবা। তাহলে দুইটা যোগ করলে আসে হচ্ছে 24। যদি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরাটাকে ধরো তাহলে আসবে 25, আর না হলে তো 24ই। পরেরটাতে আসি,
কোন স্বচ্ছ মাধ্যমের সমাবর্তন কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, মাধ্যমটার পরম প্রতিসরণাঙ্ক কত? তাহলে মিউ ইকুয়াল আমরা কি জানি, টেন আইপি বা সমাবর্তন কোণ আর কি। তার মানে সমাবর্তন কোণ দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে টেন 60, মিউটা হচ্ছে মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তাহলে টেন 60 ভ্যালু তোমরা সবাই জানো সেটা হচ্ছে √3। তাহলে অ্যান্সার কোনটা বলো? অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে √3। আচ্ছা, ফারজান ইয়াসমিন লিখেছি ক্লিয়ার, ঠিক আছে। তাহলে 17 এর ডি পাচ্ছি, √3 কে যদি ক্যালকুলেটরে করো পাবা হচ্ছে 1.73, তার মানে অ্যান্সারটা হচ্ছে সমাবর্তন কোণ যদি আসে তোমার তোমার ফর্মুলা হচ্ছে এটাই যে প্রতিসরণাঙ্ক ইকুয়াল হচ্ছে 10 সমাবর্তন কোণ, সমাবর্তন কোণ দেওয়া আছে 60, তার মানে 1060 হচ্ছে √3। দেখো পরের কোশ্চেনটা হচ্ছে কোন স্বচ্ছ মাধ্যমের সমাবর্তন কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, প্রতিসরণ কোণের মান কত? তাহলে সমাবর্তন কোণ আর প্রতিসরণ কোণ এই দুইটা, এটা একটু মনে রাখবা, সমাবর্তন কোণ প্লাস হচ্ছে প্রতিসরণ কোণ, দুইটার সমষ্টি আসবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সমাবর্তন দেওয়া আছে 60, তার মানে প্রতিসরণ কত হবে 90 মাইনাস 60, তাহলে আমরা পাচ্ছি কত 30 ডিগ্রি। সমাবর্তন কোণ দেওয়া আছে 60, সমাবর্তন আর প্রতিসরণ মিলে পাবো 90 ডিগ্রি, সো প্রতিসরণ কোণ সেখান থেকে কত পাচ্ছি 90 মাইনাস 60, 30 ডিগ্রি। আচ্ছা 18 এর অ্যান্সার 17 এর ডি, হ্যাঁ 17 এর অ্যান্সার ছিল ডি 1.73। পরের কোশ্চেনে যাই, কোন সুসংগত উৎস হতে নির্গত তরঙ্গদ্বয় যদি সমদশায় মিলিত হয়। আচ্ছা আমরা কি বলছিলাম, গঠনমূলক ব্যতিচার অবশ্যই তরঙ্গদ্বয় হচ্ছে সমদশায় মিলিত হবে, আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে তারা বিপরীত দশায় মিলিত হবে। সো সমদশায় যদি মিলিত হয় আমি পাবো ঘটনমূলক ব্যতিচার অথবা উজ্জ্বল ডোরা, বিপরীত দশায় মিলিত হলে ধ্বংসাত্মক ব্যতিচার অথবা অন্ধকার ডোরা। তাহলে সমদশায় মিলিত হবে মানে কি বলো, গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য আমরা জানি কি, λ/2 এর জোড় গুণিতক। তাহলে এখানে জোড় আর যুগ্ম কিন্তু একই কথা, জোড় বলুক আর যুগ্ম বলুক, আর বিজোড় আর অযুগ্ম, তাহলে λ/2 এর যুগ্ম গুণিতক হবে হচ্ছে পথ পার্থক্য। সহজ ছিল এটা। পরেরটাতে আসি, একক রেখা ছিদ্রে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা অপবর্তনের ফলে থিটা অপবর্তন কোণে অপবর্তন ঝালর তৈরি হলো, তাহলে প্রথম অবম গঠনের শর্ত কি? তার মানে একক রেখা ছিদ্র অপবর্তনের কথা বলছে এখানে, সো সেটার ক্ষেত্রে অবম শর্তটা হচ্ছে এ সাইন থিটা λ/2 এর জোড় গুণিতক। এ সাইন থিটা অবমের ক্ষেত্রে হচ্ছে λ/2 এর জোড় গুণিতক। সবাই একটু কমেন্ট করো তো কত, আচ্ছা সবাই অ্যান্সার দিয়েছে এটা। তাহলে 2n আর ল্যামডা 2 তো কাটাকাটি যাবে, আমরা পাবো কি n ল্যামডা, তার মানে অবম গঠনের শর্ত হচ্ছে a sin থিটা n ল্যামডা। সো প্রথম অবম যেহেতু বলছে তার মানে n এর মান কত, n এর মান হচ্ছে 1, তাহলে a sin থিটা ল্যামডা হচ্ছে এটার অ্যান্সার। 20 এর অ্যান্সার। আচ্ছা আর যদি অবম নাম বলে যদি চরম বলে, চরম বিন্দু কোথায় পাবো, চরম বিন্দুটা হচ্ছে a sin থিটা λ/2 এর বিজোড় গুণিতক, তাইলে কত পাচ্ছি 2n - 1 ইন্টু λ/2। সো অবম গঠনের শর্ত বলুক আর চরম গঠনের শর্ত বলুক, অবমের ক্ষেত্রে λ/2 এর জোড় গুণিতক আর চরমের ক্ষেত্রে λ/2 এর বিজোড় গুণিতক। পরেরটাতে আসি, আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে আসছে। দেখো একটা কাল্পনিক ট্রেনের প্রকৃত দৈর্ঘ্য 80 মিটার, কাল্পনিক ট্রেন, আর রেল স্টেশন প্ল্যাটফর্মের প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। ট্রেনটি এত বেগে প্ল্যাটফর্মটা অতিক্রম করে গেল যে অতিক্রমকালে ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা তার কাছে একদমই সমান মনে হচ্ছে, সেক্ষেত্রে ট্রেনটার বেগ কত ছিল?
তাহলে দেখো আমরা হচ্ছে ফর্মুলা জানি এল ইকুয়াল এল নট রুট 1 - বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখানে একটু খেয়াল করো, আমাকে এখানে প্ল্যাটফর্মের প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, তার মানে এল নটটা কত? এল নটটা হচ্ছে 100। আর এলটা কিভাবে বের করব? তুমি হচ্ছে যখন আমরা কি জানি দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হয়? সংকোচন হয়। গতিশীল অবস্থার দৈর্ঘ্য নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের থেকে কম হয়। তাহলে দেখো যখন তুমি অতিক্রম করতেছো সেক্ষেত্রে তোমার কাছে মনে হবে ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান, বা ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 80 মিটার, যদিও এটার দৈর্ঘ্য 100 মিটার, বাট তোমার কাছে মনে হবে কত? 80 মিটার। তার মানে এলটা কত? 80। তাহলে এখান থেকে আমি কিভাবে বিটা বের করি? দেখো 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার কত আসতেছে? 80/100 রুট 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে বোথ সাইডে যদি 4 দিয়ে কাটলে, আচ্ছা 20 দিয়ে কাটলে হচ্ছে 4/5, বোথ সাইডে যদি স্কোয়ার করে দেই তাহলে হচ্ছে 16/25 আসে 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার। সেক্ষেত্রে বি স্কোয়ার বাই সি স্কোয়ার আসবে হচ্ছে 25/9। তার মানে বি ইকুয়াল কি আসবে বলো দেখি? 3/3c/5, 3c/5 আসবে হচ্ছে বি এর মান। তাহলে আচ্ছা 21-এর অ্যান্সারটা সি হবে আপু। তোমার কাছে তো মানে প্ল্যাটফর্মের প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, তোমার কাছে মনে হচ্ছে যে প্ল্যাটফর্ম আর ট্রেনের দৈর্ঘ্য সেম। আমরা কি জানি দৈর্ঘ্যের ক্ষেত্রে গতিশীল অবস্থায় হচ্ছে সংকোচন হয়। তাহলে প্রকৃত দৈর্ঘ্য 100 মিটার হলেও সংকোচনের মাধ্যমে আমরা কতটুকু দেখতে পাবো? 80 মিটার। তাহলে সেখান থেকে ভি কত আসবে? 3c/5। তাহলে 20-এর অ্যান্সার পাচ্ছি হচ্ছে সি। পরেরটাতে আসি। একটা ইলেকট্রনের নিশ্চল ভর দেওয়া আছে এম নট এত কেজি, ইলেকট্রনটা 0.6c দ্রুতিতে গতিশীল, উদ্দীপক অনুসারে ইলেকট্রনটা নিশ্চল শক্তি কত? তাহলে নিশ্চল ভর দেওয়া আছে, সেক্ষেত্রে নিশ্চল শক্তি আমরা কিভাবে বের করব? এম নট সি স্কোয়ার। নিশ্চল ভর কত? 9.1 × 10⁻31। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸, তার হোল স্কোয়ার করলে ক্যালকুলেশন করো, দেখো কত আসে। হ্যাঁ 21-এর অ্যান্সার সি। 21-এর সবাই কারেক্ট অ্যান্সারে দিয়েছে। 21-এর অ্যান্সার সি। ফারজানা ইয়াসমিন দিয়েছে 21-এর সি। শাহনাজ পারভিন অ্যান্সার দিয়েছে 21-এর সি। মেহনাজ আসমিন ও 20-এর অ্যান্সার দিয়েছে। মুস্তাকিম রহমান দিয়েছে 21-এর এ। 21-এর অ্যান্সারটা সি হবে ভাইয়া। আচ্ছা পরে আসি হচ্ছে, তাহলে এটা কত আসতেছে? এটা আসবে হচ্ছে 8.19 × 10⁻14 জুল। সো তোমাকে যদি নিশ্চল ভর দেওয়া থাকে সেক্ষেত্রে নিশ্চল শক্তির ফর্মুলা হচ্ছে ইকুয়াল এম নট সি স্কোয়ার। তার মানে অ্যান্সারটা হচ্ছে কত পাচ্ছি? এ। পরেরটাতে আসি। একটা রকেট কত দ্রুতিতে চললে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে? তাহলে দেখো আমরা ফর্মুলা দেখছিলাম দৈর্ঘ্যের ক্ষেত্রে এল ইকুয়াল এল নট রুট 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এখান থেকে কি বলছে? দৈর্ঘ্যটা আদি দৈর্ঘ্যের 1/4, তার মানে এল ইকুয়াল এল নট বাই 4 ইকুয়াল এল নট রুট 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এল নট কাটাকাটি যাবে, এই সাইডে যদি স্কোয়ার করে দেই কি আসতেছে? 1/16 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো বি স্কোয়ার বাই সি স্কোয়ার আমি কত পাচ্ছি? 15/16। তার মানে বি বাই সি পাবো হচ্ছে রুট 15 ডিভাইডেড বাই 4। তাহলে বি হচ্ছে রুট 15c/4। সি এর মানটা বসাবা 3 × 10⁸, ক্যালকুলেটরে করবা, তাহলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা 22-এর এই অ্যান্সার দিচ্ছে সবাই, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে রুট 15c/4, একদম সহজ। দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 বলছে, তাহলে এল ইকুয়াল এল নট বাই 4 সিম্পলি করে ফেললেই হবে। অনেক সময় হচ্ছে এটা তোমার দৈর্ঘ্য না বলে ক্ষেত্রফল বলে, যে একটা বিমান হচ্ছে এত দৈর্ঘ্যের বর্গাকার মাঠের দৈর্ঘ্য বরাবর উড়ে যাচ্ছে, সেক্ষেত্রে বিমানে বসা যাত্রীর কাছে ক্ষেত্রফল কত মনে হবে? দৈর্ঘ্য বলুক আর ক্ষেত্রফল বলুক, আমরা হচ্ছে এই ফর্মুলা ইউজ করব, এ ইকুয়াল এ নট রুট 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো দৈর্ঘ্যের ক্ষেত্রেও এল ইকুয়াল এল নট রুট 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার। যদি ক্ষেত্রফল বলে সেক্ষেত্রেও এ ইকুয়াল এ নট রুট 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার।
সো দুইটাই দেখাই দিলাম। পরেরটাতে আসি, এম নট স্থির ভরের কোনো কণার গতিশীল ভর দেওয়া আছে এম, কণার গতিশক্তি স্থির অবস্থার শক্তির 3 গুণ, নিচের কোন সম্পর্কটা সঠিক? তাহলে এম নট স্থির ভরের কোনো কণার গতিশীল ভর দেওয়া আছে এম, তার মানে কণার গতিশক্তি স্থির অবস্থার শক্তির 2 গুণ। যেহেতু গতিশীল ভর দেওয়া আছে এম, তার মানে গতিশক্তিটা কি হবে? এম সি স্কোয়ার। আচ্ছা, আর যেহেতু স্থির ভর দেওয়া আছে এম নট, তাহলে স্থির অবস্থার শক্তিটা কি হবে? এম নট সি স্কোয়ার। এখন বলছে গতিশক্তিটা স্থির অবস্থার শক্তির 3 গুণ, তাহলে স্থির অবস্থার শক্তির 3 গুণ হচ্ছে গতিশক্তি। তার মানে সি স্কোয়ার যদি এখানে কাটাকাটি করি, তাহলে এম ইকুয়াল কত পাচ্ছি? 3 এম নট। এম ইকুয়াল কত পাচ্ছি? 3 এম নট। এখন এখান থেকে তোমাকে যদি এম আর এম নটের সম্পর্কগুলো না থেকে যদি বি থাকতো, ধরো বি হচ্ছে 2√2/3c, এখান থেকে ভিটা বের করো তো, ভিটা বের করে আমাকে অ্যান্সার বলো কত আসে। এম ইকুয়াল 3 এম নট তো আমরা ফর্মুলা পাইছি, মানে পাইছি, এখান থেকে ভিটা বের করো। ভিটা দেখো এখানে 4টা অপশনের কোনটা আসে, বলো ভিটা কত আসে এখানকার, দেখি কে বলতে পারে। 23-এর বি বুঝলাম, এখন 24-এর অ্যান্সার বলো। বি কত আসে? এম ইকুয়াল 3 এম নট পাইছি, যদি ধরো অপশনে এম আর এম নটের সম্পর্ক না, এম আর এম নটের সম্পর্ক না বলে তোমাকে বি বলে দেওয়া থাকলো, যে এখান থেকে বি কোনটা হবে। সো দেখি এখানে সবাই কমেন্ট করো, বি কত আসবে এটার। ভি কত আসে? কেউ কি পারবা ভি বের করতে? আচ্ছা দেখো, ভি তাহলে আমি কিভাবে বের করবো? আমি ফর্মুলা জানি, এম ইকুয়াল এম নট ডিভাইডেড বাই √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। 3 এম নট আছে, তাহলে এম নট কাটাকাটি যাবে, তার মানে এখানে কি আসতেছে? √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার পাচ্ছি হচ্ছে 1/9, তাহলে বি স্কোয়ার বাই সি স্কোয়ার পাবো হচ্ছে 8/9। বি ইকুয়াল হচ্ছে 2√2c/3। বি ইকুয়াল পাচ্ছি কত? 2√2c/3, যেটা হচ্ছে অ্যান্সার বি। সো শুধু যে তোমার এম আর এম নটের সম্পর্ক জানতে চাবে এরকম না, তোমাকে অনেক সময় বলতে পারে যে এখান থেকে বিটা বের করতে, বেগটা কত হবে। আচ্ছা 24 ভাইয়া, আমি যেটা বের করছি গতিশীল ভর আর স্থির অবস্থার শক্তির ভর, অ্যান্সারটা হচ্ছে এম ইকুয়াল 3 এম নটে আসছে, কিন্তু আমি বলছি এখানে তোমাকে এম আর এম নটের সম্পর্ক না থেকে যদি বেগ বের করতে বলে, যে বেগটা এখানে কত আসে, ভিটা কত, সো ভিটার মান আমরা দেখছি 2√2c/3 আসে। জাস্ট এম এর জায়গায় ফর্মুলা দিয়ে রিপ্লেস করছি এম নট বাই √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো ওভাবেও আসতে পারে আর কি, যেভাবেই আসুক হোপফুলি পারবা। পরেরটাতে আসি, একটা ইলেকট্রনের নিশ্চল ভর দেওয়া আছে, গতিশীল করায় ইলেকট্রনটার ভর হলো এত, ইলেকট্রনটার গতিশক্তি কত? আচ্ছা তাহলে ইলেকট্রনের গতিশক্তি আমরা কিভাবে বের করব? আমরা জানি হচ্ছে এম মাইনাস এম নট সি স্কোয়ার, এটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি, যেখানে এমটা হচ্ছে গতিশীল ভর, এম নটটা হচ্ছে নিশ্চল ভর। তাহলে গতিশীল ভর তোমাকে কত দেওয়া আছে? 2.09 ইন্টু 10⁻⁻30। এম নট কত? নিশ্চল ভর দেওয়া আছে 9.1 ইন্টু 10⁻31। আর সি স্কোয়ার কত? 3 ইন্টু 10⁸ তার হোল স্কোয়ার। সো ক্যালকুলেশন করো, করে দেখো ইলেকট্রনের গতিশক্তি কত আসে। আচ্ছা, সঞ্চিতা ফারদিন তুলি বলেছে বের করতে একটু লেট হয়ে গেছে, বাট পারছি আপু। আচ্ছা ঠিক আছে, পারলেই হবে।
তার মানে কি দেখো সবকিছু দেওয়া আছে তোমাকে, জাস্ট ফর্মুলা হচ্ছে m মাইনাস এম নট সি স্কোয়ার, এখান থেকে বের করবা কত আসে, কত জুল আসে, জাস্ট ক্যালকুলেটরে বসালেই অ্যান্সার চলে আসবে। নিচের কোন লেখটি আইনস্টাইনের ফটোতড়িৎ সমীকরণের সঠিক ব্যাখ্যা দেয়? আচ্ছা, সো আমরা আইনস্টাইনের ফটোতড়িৎ সমীকরণটা জানি, এইচ এফ ডব্লিউ নট প্লাস হাফ মানে ই কে ম্যাক্স আর কি, তাহলে হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার। আচ্ছা, এখানে হচ্ছে ই ভি নট দিয়ে করছে, তার মানে এইচ এফ ইকুয়াল ই ভি নট প্লাস হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার। তার মানে ই ভি নট থাকবে কোন অ্যাক্সিসে? ওয়াই অ্যাক্সিসে। সো ই ভি নট এক পাশে রাখবো, বাকি সবগুলোকে এক পাশে নিয়ে আসবো। এইচ এফ মাইনাস হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ই ভি নট। তাহলে ই ভি নট আছে ওয়াই অ্যাক্সিসে, এফ আছে কোন অ্যাক্সিসে বলো? এক্স অ্যাক্সিসে। এটা হচ্ছে এম, আর এইটুকু এই পুরাটা হচ্ছে তাহলে কি বলো? সি। তাহলে কি আসতেছে? ওয়াই ইকুয়াল এম এক্স মাইনাস সি, মানে সি এর মানটা মাইনাস। তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স মাইনাস সি মানে কোনটা বলো? এটা যদি একটু ইয়ে করি তাহলে আসে কোনটা? এই যে সি থেকে সে ঋণাত্মক অংশ কাটছে, ওয়াই অক্ষ থেকে ঋণাত্মক অংশ কর্তন করছে, যেহেতু সি এর মানটা মাইনাস, তার মানে অ্যান্সারটা হচ্ছে সি। আর যদি সিটা প্লাস হইতো, লাইক এখানে যদি প্লাস হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার হইতো, তাহলে আসতো কোনটা বলো? বি হইতো অ্যান্সার, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। মানে সি এর মানটা যদি পজিটিভ হইতো তাহলে কোন এক্স অক্ষের পজিটিভ অংশ থেকে সে কর্তন করত, তখন অ্যান্সারটা আসতো বি। আর যেহেতু সি এর মানটা নেগেটিভ, তার মানে অ্যান্সারটা কোনটা আসছে? সি। পরেরটাতে আসি। আচ্ছা, সো 27 নম্বরে আসি। একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 1.8 ইন্টু 10⁸ এমএস ইনভার্স 1 বেগে গতিশীল একটা মহাকাশ যানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে এলেন, বর্তমানে তার বয়স কত? আচ্ছা, সো সবাই হচ্ছে 27 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও তো। হ্যাঁ, 26-এর অ্যান্সার সবাই কারেক্ট দিয়েছে, 26-এর অ্যান্সারটা হচ্ছে সি। সো দেখো, এই যে 30 বছর মহাকাশে কাটায় আসছে, এটা আমি কোথা থেকে মাপছি? এটা আমি মাপছি কিন্তু পৃথিবী থেকে। পৃথিবী থেকে কেউ একজন সেটা বলছে যে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে এলেন, বাট তিনি এক্স্যাক্টলি মহাকাশে কত বছর কাটাইছে সেটাই আমাদের বের করতে হবে। তার মানে আমরা ফর্মুলা জানি, টি নট ইকুয়াল টি রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। টি নটটা কি? টি নটটা হচ্ছে মহাকাশ যানে কত সময়টুকু কাটাইছে, আর টি হচ্ছে মানে টি নটটা হচ্ছে মহাকাশের সময়, আর টিটা হচ্ছে পৃথিবীর সময়। তাহলে এইখানে যে 30 বছর, এটা কিন্তু পৃথিবীর সময় অনুযায়ী সে 30 বছর কাটাইছে। তাহলে মহাকাশ যানে সে কতটুকু সময় কাটাইছে সেটা আমরা বের করবো কি? টি নট দিয়ে। তার মানে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে দেখো, এখানে তোমাকে বেগ বলে দিছে 30 √1 মাইনাস 1.8 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁸ তার হোল স্কোয়ার। কাটাকাটি করলে এখানে আসবে মোস্ট প্রবলি 24 বছর সে হচ্ছে মহাকাশ যানে কাটাইছে। আচ্ছা, সো সে যখন মহাকাশ যানে গেছে তার বয়স তখন ছিল 25 বছর, আর সে মহাকাশ যানে এক্স্যাক্টলি কাটাইছে কত বছর? 24 বছর। সো তার বর্তমান বয়স তাহলে কত হচ্ছে? 25 প্লাস 24, তার মানে হচ্ছে 49 বছর। 49 বছর হচ্ছে তার বর্তমান বয়স। এটা কি বুঝছো সবাই? 27-এর অ্যান্সার হচ্ছে সি। টি নটটা আমি ধরতে বলছি যে এটা হচ্ছে মহাকাশের সময়, আর টিটা হচ্ছে পৃথিবীর সময়।
তাইলে মহাকাশে সে কতটুকু সময় কাটাইছে এক্স্যাক্টলি সেটা আমরা বের করছি 24 বছর। সে যখন মহাকাশযানে উঠছে তখন তার বয়স ছিল 25 বছর, সে মহাকাশে এক্স্যাক্টলি স্প্যান করছে হচ্ছে 24 বছর, তাহলে তার বর্তমান বয়স হচ্ছে 25 প্লাস 24 মানে হচ্ছে 49 বছর। আচ্ছা, সানোয়ার জয় বলছে জি আপু, তার মানে হচ্ছে ও বুঝছে। পরেরটাতে আসি, যদি নিশ্চল অবস্থায় একটা ইলেকট্রনের ভর দেওয়া থাকে এম নট, তবে আলোর বেগের অর্ধেক বেগে গতিশীল অবস্থায় ইলেকট্রনটার ভর কত হবে? আচ্ছা, তাহলে দেখো নিশ্চল অবস্থায় ইলেকট্রনের ভর দেওয়া আছে এম নট, আলোর বেগের অর্ধেক বেগে গতিশীল অবস্থায় ইলেকট্রনের ভর কত? তাহলে এম ইকুয়াল আমরা কি জানি, এম নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভিটা কত দেওয়া আছে? ভিটা দেওয়া আছে আলোর বেগের অর্ধেক বেগে, তার মানে ভি ইকুয়াল হচ্ছে সি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা পাবো এম নট ডিভাইডেড বাই √1 মাইনাস 1/4। সিসি কাটাকাটি যাবে, হাফ স্কোয়ার তার মানে 1/4। তাহলে নিচে আসতেছে কি, নিচে আসবে হচ্ছে √3/2 আর উপরে আছে এম নট। তাহলে 2m নট ডিভাইডেড বাই √3, 2m নট ডিভাইডেড বাই √3। তাহলে 28-এর অ্যান্সার আমরা কত পাচ্ছি? 2m নট ডিভাইডেড বাই √3। অ্যান্সারটা হচ্ছে ডি, 2m নট ডিভাইডেড বাই √3। এখানে ভাগটা একটু ঠিকঠাক মতো করতে হবে। একজন হচ্ছে সি অ্যান্সার দিচ্ছে ঐশী, এটা যদি 2টা উপরে চলে যাবে তাহলে 2m নট বাই √3 আসে আর কি। সো একটু কেয়ারফুলি অ্যান্সার করা লাগবে। তার মানে 28-এর আমরা পাচ্ছি হচ্ছে ডি। সুলতান অ্যান্সার দিয়েছে 28-এর ডি, মাহমুদ আক্তার অ্যান্সার দিয়েছে 28-এর ডি। আচ্ছা, সো তোমাদের সবার অ্যান্সার কারেক্ট। পরেরটাতে যাই। 9.11 ইন্টু 10⁻31 কেজি ভর বিশিষ্ট একটা ইলেকট্রন যদি 2.5 ইন্টু 10⁶ ms ইনভার্স 1 বেগে চলে, তাহলে এর জন্য দা ব্রগলি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, বা ডি ব্রগলি আমরা যেটা বলি। সো তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি কি, ল্যামডা ইকুয়াল h/p, p ইকুয়াল আবার আমরা জানি mv। তাহলে দেখো আমাকে সবকিছুই দেওয়া আছে। এইচ এর মান তো তোমরা সবাই জানো 6.626 ইন্টু 10⁻34, আর এম এর ভ্যালু কত দেওয়া আছে, ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻31, আর ভি কত দেওয়া আছে 2.5 ইন্টু 10⁶, 2.5 ইন্টু 10⁶ দেওয়া আছে। সেখান থেকে হচ্ছে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে ফেলবো। তাহলে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের যে ফর্মুলা সেটা আমরা কি জানি, ল্যামডা ইকুয়াল h/p, ল্যামডা ইকুয়াল h/p। আচ্ছা, তুলে লিখেছে এই টাইপের এমসিকিউ করতে একটু বেশি টাইম লেগে যায় আপু ক্যালকুলেশনে। হ্যাঁ, সো এই টাইপের এমসিকিউ করতে একটু বেশি টাইমে লাগবে। তোমার কিন্তু সবগুলা যে ম্যাথ থাকবে এরকম না, তোমার কিন্তু ম্যাথ প্লাস থিওরি কম্বিনেশনে থাকবে। যেমন হচ্ছে অনেক সময় তোমার একক মাত্রা থাকে, ওই একক মাত্রাগুলো করতে কিন্তু তোমার খুব বেশি টাইম লাগবে না। সো ওই টাইমটাই তুমি এই টাইপের ক্যালকুলেশন গুলাতে দিবা। আর এই ম্যাথ গুলাতে খুব বেশি টাইম ওয়েস্ট করবা না, এগুলো একদম লাস্টে অ্যান্সার করার ট্রাই করবা। তোমার হাতে যদি থাকে তাহলে অ্যান্সার করবা, না হলে বাদ আর কি, এরকম। তাহলে আসি 500 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন একটা ইলেকট্রনের ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে এখানে কি দেওয়া আছে, আগেরটাতে আমাদের কি দেওয়া ছিল, ভর দেওয়া ছিল আর বেগ দেওয়া ছিল, আর এখানে হচ্ছে শক্তি দেওয়া আছে। সো আমরা হচ্ছে গতিশক্তির একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে ইকে ইকুয়াল পি স্কোয়ার বাই 2m। তাহলে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্কটা হচ্ছে ইকে ইকুয়াল পি স্কোয়ার বাই 2m। পি ইকুয়াল আমি কত পাচ্ছি, √2m ইকে। তার মানে এখানে দেখো, তাহলে আমার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল কি আসতেছে, h/p, h ডিভাইডেড বাই p হচ্ছে √2m ইকে। তাহলে 500 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ, তার মানে এম এর মান তো সবাই জানো, এখানে ইলেকট্রন যেহেতু বলছে তার মানে হচ্ছে 9.11 ইন্টু 10⁻31, আর ইকে কত বলছে, 500 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টটাকে আমি জুলে নিয়ে যাব, যেহেতু এখানে হচ্ছে আমি এইচ এর মানটাও এসআই এককে বসাইছি।
6.626 ইন্টু 10⁻⁻34। তাহলে এটাকে যদি জুলে নিয়ে যাইতে চাই কি করতে হবে? ইলেকট্রন ভোল্টকে জুলে নিতে 1.6 ইন্টু 10⁻19 গুণ করতে হবে। তার মানে 500 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 গুণ করতে হবে। তাহলে এখান থেকে আমি কত পাবো? অ্যান্সার বলো। আর যেটা পাবো তুমি তো এখান থেকে অবশ্যই মিটার পাবা, সেটা কিন্তু মিটারে রাখলে হবে না, সেটাকে নিতে হবে হচ্ছে অ্যাংস্ট্রমে। আচ্ছা 29-এর অ্যান্সার সি। তাহলে 30-এর অ্যান্সার কত আসতেছে? এটা আসবে হচ্ছে 0.55 এংস্ট্রম। 0.55 এংস্ট্রম। মিটারে আসবে, হ্যাঁ প্রথমে মিটারে আসবে। তাহলে এংস্ট্রমে নিতে হলে কি করতে হবে? মিটার থেকে এংস্ট্রমে নিতে হলে কি করতে হয় বলো দেখি? উনত্রিশের সি। আচ্ছা 28-এর ডি অ্যান্সার দিয়েছে মুস্তাকিম রহমান। আচ্ছা ঠিক আছে। সো এটা আসবে, অ্যান্সারটা কত আসতেছে? 0.55 এংস্ট্রম। মিটার থেকে এংস্ট্রম নিতে হলে 10⁻10 দিয়ে আমরা গুণ করব, সরি ভাগ করব, 10⁻10 দ্বারা ভাগ করব। তাহলে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? ইলেকট্রনের কৌণিক ভরবেগের ফর্মুলা আমরা জানি NH/2π। তাহলে এখানে কি বলছে? তৃতীয় বোর কক্ষ, তার মানে n এর মানটা হচ্ছে 3, তাহলে পাবো হচ্ছে 3h/2π। তাহলে অ্যান্সারটা কত আসতেছে? বি। ইলেকট্রনের তৃতীয় বোর কক্ষপথে ইলেকট্রনের ভরবেগটা হচ্ছে 3h/2π। পরেরটাতে আসি। হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন যখন n=3 কক্ষ থেকে n=2 কক্ষে আসে তখন নিঃসৃত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? রিডবার্গ ধ্রুবক দেওয়া আছে আর। তাহলে আমরা ফর্মুলা কি জানি? 1/λ। রিডবার্গ ধ্রুবকের মানটা সবাই একটু মাথায় রাখো, 1.09678 ইন্টু 10⁻7 পার মিটার। তাহলে আর এর মানটা তো এখানে লাগতেছে না, 1/nf² মাইনাস 1/ni তার স্কোয়ার। তাহলে আর এর মানটা আরই রাখতেছি আমরা। এফ মানে ফাইনাল সে কোথায় গেছে? 3 নাম্বার কক্ষ থেকে সে 2 নাম্বার কক্ষে গেছে, তার মানে 1/2²। প্রথমে ছিল কোন কক্ষে? 3 নাম্বার কক্ষে, তাহলে 1/3²। তার মানে কত আসতেছে এখানে? 1/4 মাইনাস 1/9। তাহলে এখান থেকে আমরা কত পাবো? আর ইন্টু 36 9 মাইনাস 4, তাহলে আর ইন্টু 5 ডিভাইডেড বাই 36, 5r/36। এখন কথা হচ্ছে দেখো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, আমি এখানে কিসের মান বের করছি? 1/λ। তাহলে ল্যামডা কি আসবে? ল্যামডা আসবে ঠিক তার অপোজিট, 36/5r। এখন অপশনে দেখো খেয়াল করো 5r/36 ও আছে, 36/5r ও আছে। তো কেউ যদি খেয়াল না করো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখানে 1/λ ভ্যালুটাও দিছে, ল্যামডার ভ্যালুটাও দেওয়া আছে। সো তোমাকে একটু কেয়ারফুলি অ্যান্সার করতে হবে। ল্যামডারটা আমরা কত পাচ্ছি? 36/5r। তার মানে অ্যান্সারটা হচ্ছে ডি, 36/5r। আচ্ছা 31-এর বি, হ্যাঁ 32-এর ডি। প্রথম আর দ্বিতীয় বোর কক্ষপথে ইলেকট্রনের শক্তির অনুপাত। তাহলে দেখো এখানে কি বলছে? শক্তির অনুপাত। শক্তি ইকুয়াল আমরা কি জানি? En ইকুয়াল -13.6 ডিভাইডেড বাই n²। এককটা কিন্তু জুলে না, এখানে এককটা হচ্ছে ইলেকট্রন ভোল্টে। সো ইলেকট্রন ভোল্ট থেকে তোমাকে যদি জুলে নিয়ে যাইতে হয় কি করতে হবে? 1.6 ইন্টু 10⁻19 দ্বারা গুণ করবা। জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিতে হলে 1.6 ইন্টু 10⁻19 দ্বারা ভাগ করবা। আচ্ছা সো আমাকে এখানে বলছে প্রথম আর দ্বিতীয় ভোর কক্ষপথে। এখন দেখো শক্তির সাথে কক্ষপথের সম্পর্কটা কি? বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে E1/E2 হবে হচ্ছে N2/N1 তার স্কোয়ার। তাহলে N2 কত?
দ্বিতীয় বোর কক্ষপথে আর প্রথম ভোর কক্ষপথ, তার মানে 2/1 হোল স্কয়ার, যেটা হচ্ছে 4:1 আসবে হচ্ছে অ্যান্সার। 4:1 এটার অ্যান্সার। পরেরটাতে আসি, হাইড্রোজেন পরমাণুর প্রথম আর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত। তাহলে প্রথম আর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত, আর এন ইকুয়াল আমরা কি জানি, 0.53 ইন্টু এন স্কয়ার এংস্ট্রম, তাই না? ঐশী ইসলাম অ্যান্সার দিচ্ছে এ। আচ্ছা, তাহলে এখানে প্রথম আর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কি আসে বলো দেখি। এন স্কয়ার, আচ্ছা 32-এর এ। আচ্ছা 34 নাম্বার করতেছি এখনো আমরা। তাহলে R1/R2 কি আসতেছে, বোর আর দ্বিতীয় কক্ষপথের অনুপাত দেখো এন স্কয়ারের সাথে সমানুপাতিক, তার মানে n1 হোল স্কয়ার ডিভাইডেড বাই n2 হোল স্কয়ার। তাহলে কি আসতেছে 1/2 তার স্কয়ার, তার মানে হচ্ছে 1:4। তার মানে অ্যান্সারটা কত আসতেছে, প্রথম আর দ্বিতীয় বোর কক্ষপথের অনুপাত 1:4। আর এটা মাথায় রেখো, অনেক সময় হচ্ছে তোমার এরকমও বলে যে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ কত, সেক্ষেত্রে R4 কত আসবে, 0.53 ইন্টু 4 স্কয়ার অ্যাংস্ট্রোম। এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে এককগুলো একটু খেয়াল রাখো যে তোমার অপশনে কোন এককে দেওয়া আছে, তোমার অ্যান্সার কোন এককে আসতেছে। তারপরে আসি, একটা তেজস্ক্রিয় মৌল 2টা আলফা কণা আর 3টা বিটা কণা নিঃসরণ করে, নতুন মৌলের পারমাণবিক সংখ্যা Z আর ভর সংখ্যা A এর মান হবে। আচ্ছা, তাইলে তেজস্ক্রিয় মৌল যদি 2টা আলফা কণা, আমরা গত ক্লাসেও এটা পড়ছিলাম, গত ক্লাসে তার আগের ক্লাসে, যে আলফা কণা যদি হয় তাহলে কি হবে, ভর হচ্ছে 4 কমবে। একটা আলফা কণা যদি নিঃসরণ হয় ভর 4 কমবে, পারমাণবিক সংখ্যা, আমি সংখ্যা লিখতেছি, পারমাণবিক সংখ্যা কত কমবে, 2 কমবে। আচ্ছা তাহলে খেয়াল করো, এখানে বলছে আর বিটা কণা নিঃসরণ হলে কি হবে, বিটা কণা নিঃসরণ হলে তোমার ভর ভর অপরিবর্তিত থাকবে, ভর চেঞ্জ হবে না। হ্যাঁ, ভর চেঞ্জ হবে না, কিন্তু সংখ্যাটা 1 বাড়বে, পারমাণবিক সংখ্যা 1 বাড়বে। তাহলে একটু খেয়াল করো, 2টা আলফা কণা নিঃসরণ হয়েছে, তার মানে এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে Z আর ভর সংখ্যা হচ্ছে A। তাহলে ভর কতটুকু কমবে, 2টা আলফা কণা যদি নিঃসরণ হয়, একটার জন্য 4 কমবে, 2টার জন্য কত কমবে, 8 কমবে, কিন্তু A-8 হবে। আচ্ছা, আর যেহেতু বিটা কণার জন্য ভর কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা কি শুধু আলফা কণার জন্য চেঞ্জ হবে, A-8, ভর সংখ্যাটা আমরা পেয়ে গেছি। এখন আসি পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে। তাইলে দেখো 2টা আলফা কণার জন্য, একটা আলফা কণার জন্য পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 করে কমবে, তার মানে কি হওয়ার কথা ছিল, Z- 2টার জন্য, একটার জন্য 2, 2টার জন্য হচ্ছে 4, Z-4। এখন বলছে 3টা বিটা কণা নিঃসরণ হয়, তো একটা বিটা কণার জন্য আমরা কি জানি, পারমাণবিক সংখ্যা 1 করে বাড়ে। তাহলে 3টা বিটা কণার জন্য পারমাণবিক সংখ্যা কত বাড়বে, 3 বাড়বে। তার মানে এখানে টোটাল কত পাচ্ছে, Z-4 + 3 মানে হচ্ছে Z-1। তাহলে A-8 আর Z-1 কোনটা আছে অ্যান্সার, সি, A-8 Z-1। বিটারটা মনে রাখতে পারো, ভর চেঞ্জ হচ্ছে না, আর বিটা যেহেতু বৃদ্ধিও তাইলে 1 বাড়বে, বিটার ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 1 বাড়বে। পরেরটাতে আসি, একটা তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দেওয়া আছে 1.2 দিন, 4.8 দিন পরে ওই মৌলটার কত অংশ ক্ষয়প্রাপ্ত থাকে। তোমরা নর্মালি যে ফর্মুলা দিয়ে করো, n=n0 e⁻⁻λt, একটু ঝামেলা ক্যালকুলেশনটা করা। সো তুমি হচ্ছে এক্ষেত্রে একটা শর্টকাট মাথায় রাখতে পারো, কতটুকু অবশিষ্ট থাকে, অবশিষ্ট অংশটা হচ্ছে n0 ডিভাইডেড বাই 2 এর উপরে একটা পাওয়ার আসবে। হ্যাঁ, 2 এর পাওয়ারটা এখন আমরা কিভাবে বের করব একটু খেয়াল করো, t½ ইকুয়াল হচ্ছে t ডিভাইডেড বাই 2 এর পাওয়ার। 2 এর পাওয়ার এখানে কত বসবে এটা এখান থেকে বের করব। তাহলে t½ আমাকে অর্ধায়ু কতদিন বলে দিচ্ছে বলো, 1.2 দিন। আচ্ছা, t কত দিন, এই যে 4.8 দিন পরে জানতে চাচ্ছে, তার মানে 4.8 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার। তাহলে এখান থেকে 2 এর পাওয়ার কত আসতেছে, 2
2 এর পাওয়ার আসবে হচ্ছে 4.8 ডিভাইডেড বাই 1.2, তার মানে হচ্ছে 4, পাওয়ার পাচ্ছি হচ্ছে 4। তাহলে অবশিষ্ট অংশ কত? n নট ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 বা n নট বাই 16। এখন আমাকে বলছে ওই মৌলটার কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে। তো অবশিষ্ট অংশ পাইছি আমরা 1/16 অংশ, তাহলে ক্ষয়প্রাপ্ত হবে কতটুকু? 1 মাইনাস 1/16, তার মানে হচ্ছে কত? 15/16 n নট হচ্ছে অবশিষ্ট থাকবে। তাহলে পেয়ে গেছি 15/16 n নট হচ্ছে, সরি, অবশিষ্ট অংশ আমরা পাইছিলাম n নট বাই 16, তাহলে ক্ষয়প্রাপ্ত হবে কতটুকু? 15/16 n নট। বুঝছো? আমি আরেকবার একটু বলি, অবশিষ্ট অংশটা আমরা বের করব n নট ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার, এখানে একটা পাওয়ার থাকবে, এই 2 এর পাওয়ারটা আমরা এখান থেকে বের করছি, t হাফ ইকুয়াল t ডিভাইডেড বাই 2 এর পাওয়ার। তাহলে 2 এর পাওয়ার কত পাচ্ছি? 4। যদি বসাই তাহলে 1/16 অংশ হচ্ছে অবশিষ্ট থাকে, তাহলে ক্ষয়প্রাপ্ত হবে কত? 15/16। বুঝছো আশা করি। সেমও এখানে আরেকটা ম্যাথ আছে এরকম, দেখো কোন তেজস্ক্রিয় পদার্থের প্রারম্ভিক পরমাণু সংখ্যা বলে দেওয়া আছে n নট, অর্ধায়ু 3 দিন, সেক্ষেত্রে 15 দিন পরে অক্ষত পরমাণুর সংখ্যা। সেম ভাবেই করব, অক্ষত পরমাণু বা অবশিষ্ট থাকে সেটা আমরা কি জানি বলো? অবশিষ্ট n নট ডিভাইডেড বাই 2 এর পাওয়ার, n নট ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার, এখানে একটা 2 এর পাওয়ার বসবে। 2 এর পাওয়ারটা কিভাবে বের করব? t হাফ ইকুয়াল t ডিভাইডেড বাই 2 এর পাওয়ার, তাহলে 2 এর পাওয়ার আসবে হচ্ছে t ডিভাইডেড বাই t হাফ। t কত দিন দেওয়া? 15 দিন পরে, আর t হাফ অর্ধায়ু কত? অর্ধায়ু হচ্ছে 3 দিন, তার মানে পাওয়ার পেয়ে গেছি কত বলো? 5। তার মানে এখন যদি এখানে 5 বসাই তাহলে অবশিষ্ট থাকতেছে কত? n নট বাই 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 এর মান আমরা সবাই জানি, সেটা হচ্ছে 32, তার মানে অবশিষ্ট থাকবে হচ্ছে n নট বাই 32। এটা কি বুঝছো সবাই? বুঝলে একটু কমেন্টে ক্লিয়ার লিখো দেখি। জান্নাত ইসলাম কমেন্ট করেছে 36 এর সি, শাহনাজ পারভিন কমেন্ট করেছে 36 এর সি। আচ্ছা, সো 37 এর আমরা কত পাচ্ছি বলো? 37 এর পাচ্ছি হচ্ছে এ। পরেরটাতে আসি, তেজস্ক্রিয় পদার্থ এক্স এর অর্ধ জীবন আর তেজস্ক্রিয় পদার্থ ওয়াই এর গড় জীবন সমান। শুরুতে উভয় তেজস্ক্রিয় পদার্থে পরমাণুর সংখ্যা সমান ছিল, এক্স এর ক্ষয় ধ্রুবক দেওয়া আছে, সেক্ষেত্রে এক্স এর অর্ধ জীবন বের করতে বলা হচ্ছে। তাহলে টি হাফ ইকুয়াল আমরা কি জানি? 0.693 ডিভাইডেড বাই ক্ষয় ধ্রুবক। ক্ষয় ধ্রুবকের মান এখানে কত দেওয়া আছে বলো? 10 টু দি পাওয়ার -3। তাহলে এটা যদি 10 কিউব হয়ে যাবে, তার মানে 693 দিন হচ্ছে তার অর্ধায়ু। অর্ধায়ু হচ্ছে 693 দিন। তাহলে টি হাফ হচ্ছে, যদি ক্ষয় ধ্রুবক দেওয়া থাকে, তার মানে টি হাফ হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ক্ষয় ধ্রুবক। আচ্ছা, তুলি লিখছে ক্লিয়ার, শাহনাজ পারভিন লিখেছে ক্লিয়ার। আচ্ছা, সবাই বুঝছে। তাহলে দেখো, আর যদি তোমার হচ্ছে গড়ায়ু দেওয়া থাকে, তাহলে গড়ায়ু ইকুয়াল কি বলো? গড়ায়ু ইকুয়াল হচ্ছে টি হাফ ডিভাইডেড বাই 0.693। সো অর্ধায়ু মানে ক্ষয় ধ্রুবক দেওয়া থাকলে টি হাফ এইভাবে বের করবা, আর যদি গড়ায়ু দেওয়া থাকে তাহলে গড়ায়ু ইকুয়াল হচ্ছে অর্ধায়ু ডিভাইডেড বাই 0.693, যেটাই দেওয়া থাকুক সেই ফর্মুলা ইউজ করবা। আচ্ছা, 1 এমইউ ভরের সমতুল্য শক্তি কত ইলেকট্রন ভোল্ট বলো দেখি? 1 এমইউ ভরের ইলেকট্রন শক্তি, 38 এর ডি অ্যান্সার দিয়েছে সবাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা সমতুল্য শক্তি কত ইলেকট্রন ভোল্ট বলো? আমরা হচ্ছে ফর্মুলা জানি, সেটা হচ্ছে এমসি স্কয়ার। এম এর ভ্যালু কত? 1 এমইউ মানে হচ্ছে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। সি এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এটাকে স্কয়ার করব, যেটা আসবে সেটা কিসে আসবে বলো? জুলে আসবে। কিন্তু এখন জুল থেকে যদি আমার ইলেকট্রন ভোল্টে নিতে হয় তাহলে কি করতে হবে? যেটা আসবে সেটাকে কি দ্বারা ভাগ করব? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দ্বারা ভাগ করব।
আচ্ছা, তাহলে এখানে হচ্ছে মোস্ট প্রবলি পাবা হচ্ছে 1.494 ইন্টু 10⁻⁻10 ইলেকট্রন ভোল্ট। 39 এর ডি হবে হচ্ছে অ্যান্সার ভাইয়া। 1.494 ইন্টু 10⁻10। তোমাকে কিন্তু বলছে যে কত ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, তাহলে তোমার কি, তুমি যেটা পাবা সেটা হচ্ছে জুলে পাবা, সেটাকে যদি তোমার ইলেকট্রন ভোল্টে নিতে হয় 1.6 ইন্টু 10⁻⁹ দ্বারা ভাগ করতে হবে। নুমান অ্যান্সার দিয়েছে ডি। হ্যাঁ, তাহলে 39 এর অ্যান্সার হচ্ছে ডি। জার্মেনিয়ামের ক্ষেত্রে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান কত? দেখি, এটা তো হচ্ছে একদম মুখস্থ। তাহলে সবাই বলো তো, জার্মেনিয়ামের ক্ষেত্রে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান কত? যে ইয়েগুলো আছে তোমাদের বইয়ে, যেগুলো দেওয়া ইসাদ স্যার বা তপন স্যার মিলে, সবগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করো। পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধানটা কত? সো জার্মেনিয়ামের ক্ষেত্রে শক্তির ব্যবধানটা হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট। 0.7 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা অ্যান্সার কত পাচ্ছি? পরেরটাতে যাই। একটা ট্রানজিস্টরে আলফা দেওয়া আছে, সেক্ষেত্রে বিটার মান কত হবে? আলফা দেওয়া আছে, বিটার মান কত হবে বলো? বিটা কিভাবে বের করব? আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। সো এটা করে দেখাও তো সবাই। তার মানে আলফার মান তো আমাকে দেওয়াই আছে, সেটা হচ্ছে 0.85। তাহলে 1 মাইনাস 0.85 মানে কত? 0.15। কাটাকাটি করলে কত আসবে? 15 দিয়ে 85 কত আসছে? 5.67 আসবে হচ্ছে অ্যান্সার। 5.67। তাহলে অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে এ। তাহলে যদি তোমাকে আলফা দেওয়া থাকে, বিটা বের করতে বলে, তাহলে বিটা ইকুয়াল আলফা বাই 1 মাইনাস আলফা। বিটাটা হচ্ছে প্রবাহ লাভ, আর আলফাটা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বা গুণক, যেটাই বলি আর কি। পরেরটাতে আসি। কোন সাধারণ নিঃসারক এনপিএন ট্রানজিস্টরের বর্তনীতে আইবি হচ্ছে 6 ইন্টু 10⁻⁵ অ্যাম্পিয়ার এবং আইই দেওয়া আছে 4.38 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। সেক্ষেত্রে বর্তনীর প্রবাহ লাভ। আচ্ছা, নিঃসারকের ক্ষেত্রে প্রবাহ লাভ আমরা জানি বিটা, আর যদি তোমার সাধারণ ভূমি হয় বা সাধারণ বেস ট্রানজিস্টর হয়, সেক্ষেত্রে প্রবাহ লাভটা হচ্ছে আলফা। তাহলে বর্তনীর প্রবাহ লাভ আমরা কিভাবে বের করব? দেখো, বর্তনীর প্রবাহ লাভ হবে আইসি ডিভাইডেড বাই আইবি। তার মানে আইবি আবার কিভাবে বের করতে হয়? আমরা জানি আইই ইকুয়াল হচ্ছে আইসি প্লাস আইবি। অ্যামিটারেরটা আমাকে দেওয়া আছে আইই, সেটা হচ্ছে 4.38 ইন্টু 10⁻³ 4.38 ইন্টু 10⁻³ মাইনাস হবে হচ্ছে আইবি, তাহলে 6 ইন্টু 10⁻⁵। কি পাবো এখান থেকে? আইবি পাবো। তাহলে আইসির ভ্যালু তো আমি ডিরেক্টলি জানি, সেটা হচ্ছে না, আইসি পাবো এখান থেকে। আইসি তো বের করতেছি, আইবি তো দেওয়াই আছে, আইবির মানটা হচ্ছে এটা। তাহলে আমরা কি পাচ্ছি? আইসি বের করতেছি এখান থেকে, আর আইবির মান আমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে 6 ইন্টু 10⁻⁵। বিটার বেলায় মনে রাখবা বিটা বি, তাহলে নিচে আসতেছে কি? বি। হ্যাঁ, আর আলফাও তো জানি আমরা কি? আইসি বাই আইই। তো দুইটার ক্ষেত্রেই উপরে থাকবে কি? আইসি উপরে থাকবে। আর বিটার বেলায় যেহেতু বিটা মানে বি, তাহলে নিচে থাকতেছে কি? আইবি। আর আলফার বেলায় থাকবে হচ্ছে, বাকি তো একটাই আছে, সেটা হচ্ছে আইই। আলফার ক্ষেত্রে থাকবে হচ্ছে আইই। আচ্ছা, তাহলে প্রবাহ লাভ আমরা এখান থেকে পাবো হচ্ছে 72 পাবো। পরেরটাতে যাই। এক্সোর গেটের ক্ষেত্রে আউটপুট 0 হবে যখন ইনপুট দুইটা হবে। এক্সোর গেটের ক্ষেত্রে আউটপুট কখন 0 হবে বলো দেখি? এটা সবাই একটু মনে রাখার ট্রাই করবা। আচ্ছা, একটু কমেন্টটা দেখি। এক্সোর গেটের ক্ষেত্রে
যদি শুধুমাত্র এ আর বি দুইটাই সেম হয়, যদি শুধুমাত্র এ, নাদিম আহমেদ আকন্দ দিয়েছে সি, আচ্ছা সব অ্যান্সার দিয়েছে 12। যদি দুইটা সেম হয়, এ আর বি দুইটাই যদি সেম হয়, দুইটাই 0 অথবা দুইটাই 1, সেক্ষেত্রে আমরা এক্সোর গেটে আউটপুটটা পাবো হচ্ছে 0। যদি দুইটাই সেম হয় 0 0 অথবা 1 1, সেক্ষেত্রে আউটপুটটা পাবো হচ্ছে 0, আর বাকি দুইটার ক্ষেত্রে তো 1 1। তার মানে যদি দুইটা সেম হয় তাইলে কি পাবো, আউটপুট পাবো হচ্ছে 0। এটা সবাই মাথায় রাখবা। তাইলে আউটপুট কখন 0 হবে বলো, 1 1 এর ক্ষেত্রেও 0 হবে, 0 0 এর ক্ষেত্রেও 0 হবে। তার মানে অ্যান্সারটা হচ্ছে এ আর বি উভয়ই। আচ্ছা, তাহলে আমরা দেখো এখন 44-এ চলে আসছি, এটাই আমাদের আজকের লাস্ট কোশ্চেন। তাহলে 7b.f6, ও আচ্ছা আরো দুইটা আছে, সরি। তার মানে দেখো এখান থেকে আমার হচ্ছে এটা কিসে আছে, হেক্সাডেসিমালে আছে, আমাকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো হেক্সাডেসিমাল থেকে আমি বাইনারিতে কনভার্ট করতে হলে আমি জাস্ট প্রত্যেকটা 4 বিট 4 বিট করে নিব। তাহলে দেখো 6 এর ক্ষেত্রে, আচ্ছা আমি আগে গুনে নেই এখানে কি 4 বিট আছে নাকি। আচ্ছা তোমাদের এখানে 3 বিট করেই আছে, তার মানে 6 6 কি 4 2 1, তাহলে 4 2 হচ্ছে 6, তার মানে কত 1 1 0, তাহলে 1 1 0। আর যেহেতু 4 বিট করে নিব, সামনে দিব কি আরেকটা 0। এখন আসি এফ এর জন্য, এফ এর মান আমরা কত জানি বলো দেখি, 15। তাহলে এটার জন্য 8 4 2 1 এটা ইউজ করব। তার মানে কি 8 4 12, 12 2 হচ্ছে 14, 14 1 15। তাহলে এফ এর জন্য আমি হচ্ছে 4টাই 1 পাবো। আচ্ছা এখন আসি বি, এ হচ্ছে 10, বি হচ্ছে কত 11, আর সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, এভাবে যাবে। তাহলে বি 11, 11-র জন্য আমি এখানে কি পাবো বলো দেখি, 8 2 10, 10 1 11, তার মানে 1 0 1 1। তাহলে বি এর জন্য পাচ্ছি হচ্ছে 1 0 1 1। আর 7, 7 কে কি দ্বারা রিপ্লেস করব, এই যে 4 2 1, তাহলে 4 2 হচ্ছে 6, 6 1 7, তার মানে তিনটাই আসবে হচ্ছে 7 এর জন্য 1। যদি কারো মনে থাকে তাহলে তো ডিরেক্টলি এভাবে বসাই দিবা, আর যদি কারো মনে না থাকে সেক্ষেত্রে কি করবা, এই 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে, 0 না সরি 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে 4 টু 1, আর তোমার হচ্ছে কি 9 থেকে 15 পর্যন্ত হচ্ছে এই ফর্মুলা 8 4 2 1। তাহলে আসো আমরা এখন কম্বাইন করে ফেলি, এটা কত আসতেছে, এখানে আসছে হচ্ছে আমার 0 1 1 1 1 0 1 1 পয়েন্ট 1 1 1 1 0 1 1 1। তাহলে কোনটা পাইলাম, এটা আসো এখন মিলাই। দশমিকের পরে কি পাচ্ছি 1 1 1, 4টা 1, এখানে কি উঠাইতে ভুল হয়েছে, উঠাইতেও ভুল হইতে পারে, হ্যাঁ আমাদের যে টাইপরাইটার ও টাইপিং মিস্টেক করতে পারে, বাট মেইনলি আসবে হচ্ছে এটাই 0 1 1। তাহলে বি এর জন্য হচ্ছে 1 0 1 1, আর এফ এর জন্য 4টাই 1, আর 6 এর জন্য হচ্ছে, সরি সরি এটা তো আমরা 0 1 1 0 দিছি, তাহলে 0 1 1 0। একটু হয়তো ভুল হয়েছে আর কি উঠানোতে, বাট হোপফুলি তোমরা বুঝছো এটা কিভাবে করতে হবে। তোমার হচ্ছে প্রত্যেকটাকে 4 বিটের একটা বাইনারিতে কনভার্ট করতে হবে, তারপরে হচ্ছে অ্যান্সার দাগাবো আমরা। আর কেউ যদি সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারো সেটা তো আরো ভালো, ওখানে ডিরেক্টলি মোডে গেলেই তুমি যদি এটা হেক্সাডেসিমালে টাইপ করো সেখানে বাইনারিতে তোমাকে একটা ভ্যালু দেখাবে, ওইটা তো আরো ভালো অ্যান্সার করা। আচ্ছা তারপরে আসি হচ্ছে ওপরের চিত্রের আউটপুট কোনটা। আচ্ছা 44-এর এক একজন এক এক রকম অ্যান্সার দিছো, যাই হোক মানে মেনলি ওভাবেই করতে হবে, সো তোমরা হচ্ছে মিলাই দেখবা কোনটা আসে। পরেরটাতে আসে উপরের চিত্রের আউটপুট কত। তাহলে আউটপুট আমরা কিভাবে বের করব, দেখো এটা কি, এটা কিন্তু একটা হচ্ছে অর গেট, তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে পি প্লাস কিউ, দেন সেটা আবার আরেকটা নট গেট হয়ে গেছে,
আরেকটা নট গেট আমি দিছি, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ডি মর্গানের ফর্মুলা পি প্লাস কিউ হোল বার মানে হচ্ছে পি বার ডট কিউ বার। তাহলে কোনটা পাচ্ছি, অ্যান্সার হচ্ছে ডি, পি বার ডট কিউ বার। আচ্ছা, এ আর সি এর মধ্যে কনফিউশন লাগছে আপু, তোমার হচ্ছে এটাতে হয়তো একটু উঠানোতে ভুল হতে পারে, বাট পরীক্ষার হলে ঠিকটাই থাকবে আর কি, টেনশন করার কিছু নাই, সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। সো উপরেরটাতে যাই, উপরের লজিক বর্তনীটি কোন গেটের সমতুল্য? আচ্ছা, তাইলে দেখো একটু খেয়াল করো, এটা তো আমরা দেখছিলাম হচ্ছে অর গেট, যদি এ আর বি থাকে এখানে, তার মানে এখানে কি পাবো, এ প্লাস বি। এখন আর এটা কি, এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, তাহলে ন্যান্ড গেটের দুইটা ইনপুটই কি বলো দেখি, এ প্লাস বি। তার মানে এটা কি আসতেছে, এ প্লাস বি ডট এ প্লাস বি, তার হচ্ছে হোল বার। তাহলে কি আসবে, এ প্লাস বি বার। এ প্লাস বি বার মানে কোনটা, নর গেট। এ প্লাস বি বার হচ্ছে নর গেট। আচ্ছা আচ্ছা, সো ক্লাসটা হচ্ছে এখানে শেষ করতেছি, আর তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো, কালকের পরীক্ষা যাতে সবার অনেক বেশি ভালো হয়। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো একটু ছোট করে শুনি সবার কাছ থেকে। আর তোমাদের হচ্ছে ফিজিক্স পরীক্ষার পরে যে পরীক্ষা, সেই পরীক্ষার ক্লাসও আমাদের এডমিশন ওয়ারিয়র্স মানে পেজে পেয়ে যাবা। সো তোমরা হচ্ছে পেজটা ফলো করে রাখবা যাতে নোটিফিকেশন আসলে মিস না হয়। আচ্ছা, 46 এর ডি অ্যান্সার দিচ্ছে সবাই। তোমরা হচ্ছে ফিজিক্স পরীক্ষা হচ্ছে মাথা ঠান্ডা করে রাখার, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেওয়ার মতো পরীক্ষা। সো একদম যাই আসবে তুমি একদম ঠান্ডা মাথায় অ্যান্সার করবা। আর এমসিকিউর ক্ষেত্রে যেহেতু সবার অনেকেরই দেখলাম ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষার পর এমসিকিউতে প্রবলেম হচ্ছে, মেনলি সিকিউতে প্রবলেম হবে না, কারণ সিকিউতে তোমার হচ্ছে অপশন থাকে যে 8টা থেকে তোমাকে 5টা দিতে হবে, সেক্ষেত্রে সিকিউতে খুব একটা ঝামেলা হবে না। ঝামেলা হবে এমসিকিউর ক্ষেত্রে। এমসিকিউর ক্ষেত্রে তুমি থিওরি গুলা আগে দেওয়ার ট্রাই করবা, আর যেগুলো একদম মুখে মুখে ক্যালকুলেশন করা যায়, মানে দেখেই ক্যালকুলেটরে বসায় করে ফেলতে পারবা, ওই টাইপের ম্যাথ গুলো আগে দিবা, আর যেগুলো একটু টাইম কিল করবে তোমার, সেগুলো একদম লাস্টে দেওয়ার ট্রাই করবা। যেহেতু তোমার কঠিন উত্তরের জন্য মানে কঠিন প্রশ্নের জন্য কোনো এক্সট্রা মার্ক কিন্তু নাই, তো সেক্ষেত্রে তোমার হচ্ছে কঠিন কোশ্চেনের জন্য কোনো টাইম তুমি ওয়েস্ট করবা না আর কি। আচ্ছা, মুশফিকা বলছে আপু সেরা, ঐশী ইসলাম বলছে থ্যাংক ইউ, ওয়েলকাম। সঞ্চিতা ফারদিন তুলে লিখেছে অনেক ভালো লাগছে আপু, থ্যাংক ইউ আপু, ক্লাস খুব সুন্দর হয়েছে রাহিব। আহ, আচ্ছা, মাহফুজ বলতেছে আপু শুধু মাইয়াগো কমেন্ট পড়ে, আমরা সব নোট করলেও বলেন। আচ্ছা হ্যাঁ ভাইয়া, তোমার কমেন্ট পড়ে দিলাম। আচ্ছা, অনেকেই তো কমেন্ট করছো, তোমরা এত কমেন্ট পড়লে আসলে ক্লাসের টাইমও একটু ওয়েস্ট হয়, সেজন্য আসলে খুব বেশি পড়া হয় না। তো যাই হোক, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, সবাই ভালো মতো পরীক্ষা দাও, মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও। আর যাদের ফার্স্ট পেপার খারাপ হয়েছে চিন্তা করার কোনো কারণ নাই, সেকেন্ড পেপার দিয়ে ইনশাল্লাহ তুমি সেটা কভার করার ট্রাই করো, যেহেতু দুই পেপার মিলেই তোমার হচ্ছে জিপিএ 5টা কাউন্ট হবে, মানে এ প্লাসটা কাউন্ট হবে। সো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো। আর আরেকটা বিষয় হচ্ছে আগামীকাল থেকে তোমাদের যেহেতু ফিজিক্স শেষ, নেক্সট এক্সাম হচ্ছে কেমিস্ট্রি। সো কেমিস্ট্রির আগে কিন্তু তোমরা একটা ভালোই বন্ধ পাচ্ছ আর কি। তো আগামীকাল থেকে ইনশাল্লাহ কেমিস্ট্রির ক্লাসগুলো শুরু হবে আর কি। তো সবাই আর কি অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে চোখ রাখবে, এবং পাশাপাশি এক্সামও হবে আর কি। এবং যেহেতু তোমাদের একটা টাইম আছে এবং সেকেন্ড পার্টের আগে একটু কম বন্ধ আর কি, সো কিভাবে আগানো উচিত এবং সেকেন্ড পার্টটা কিভাবে এখন থেকেই পড়বা, তো কিভাবে কি আগানো উচিত সবকিছুই কিন্তু ইনশাল্লাহ আগামীকাল তোমরা অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে পেয়ে যাবে আর কি। সো আশা করি ইনশাল্লাহ এখান থেকে ভালো পরিমাণে একটা আউটপুট তোমরা পাবা। এবং তোমরা যারা বলতেছো যে ভাই টাইম পাওয়া যায় না আর কি, এই জন্য সমস্যা। সো টাইম পাওয়া আসলে দেখবা যে সব কোশ্চেনে তোমার বেশি টাইমটা লাগতেছে এমনটা না, কিছু কোশ্চেন থেকে জ্ঞানমূলক, সেগুলাই টাইমটা তুমি সেভ করে পরের ইয়াতে অ্যাপ্লাই করবে আর কি। আর একটা জিনিস হচ্ছে, তোমরা যদি এখন টাইম না পাও আর কি, সামনে অ্যাডমিশনে তোমার আরো কম টাইম থাকবে আর কি, ওকে। সো তখন কিন্তু তোমাকে আরো দ্রুত দাঁড়াইতে হবে।
তো এখন আর কি যে টাইমটা দেওয়া আছে তোমার যেহেতু ক্যালকুলেটর আছে, সো স্বাভাবিকভাবে একটু দ্রুত করার চেষ্টা করবো এবং অপশনগুলো ভালো মতো করলে দেখবে কিছু কিছু জিনিস মুখস্থও চলে আসে। যেমন আমি একটা ভিডিও দিছিলাম সেলসিয়াস ফারেনহাইট, সো এটা কি তোমার করে বের করা দরকার আছে, সেটা কিন্তু কিছু জিনিস মুখস্থ বা কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে অবশ্যই। এবং আগামীকাল থেকে তোমার হচ্ছে ক্লাস শুরু হবে, কেমিস্ট্রি ক্লাস শুরু হবে। সো কেমিস্ট্রি ক্লাসগুলো সবাই করবা ইনশাল্লাহ, আমি নেওয়ার চেষ্টা করবো। আর আরেকটা বিষয়, একজন বলছে ভাই 10টা পার হয়ে গেছে, ক্লাস করতে করতে নিজের পর টাইমও পেলাম না। সো এখন যে ক্লাসগুলো করলে এটা কি তোমার মনে করো যে এটা তো তোমার হেল্পফুলই ছিল আর কি, বা তোমার তো ক্লাসই করছো আর কি, এতক্ষণ তো তুমি টিকটক বা রিলস দেখে তো টাইমটা নষ্ট করো নাই, সো এটা তো তোমার পড়ার মধ্যেই কাউন্ট হবে আর কি। তো এখন যা যা পড়লাম তোমাদের কাজ হবে এই যে ক্লাসগুলো, যে কোশ্চেনগুলো আছে, এগুলো আমরা টেলিগ্রাম গ্রুপ যেটা আছে অ্যাডমিশন ওয়ারিয়র্স, সেখানে ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব। তোমরা সবাই আর কি ওইখান থেকে একটু পিডিএফটা জাস্ট একবার একটু রিড করবা, তাহলেই দেখবা মুখস্থ হয়ে যাবে আর কি। ওকে, সো ক্যালকুলেশন সহ পিডিএফটা আমি আপলোড করে দিব টেলিগ্রাম গ্রুপে, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে আর কি। তো সবাই যখন মানে তুমি যখন একটা জিনিস পড়ো দেখবা যে 2-3 ঘন্টা পর অনেক কিছু ভুলে গেছো আর কি, তো সাথে সাথে যদি তুমি একটু রিভিশনটা দিয়ে দিতে পারো বা একবার চোখ বুলাতে পারো, ইনশাল্লাহ এটা তোমার সেভ হয়ে থাকবে আর কি। সো যে সকল কোশ্চেন সলভ করছো অনেক ভেবেচিন্তে, বাংলা লাগছে প্রায় দুপুর 1টা থেকে আর কি কোশ্চেন সিলেক্ট করতে করতে 6টা বেজে গেছে আর কি, কারণ কোন কোন কোশ্চেন দিবে বা কোন কোন কোশ্চেন রাখবে সেটা কিন্তু অনেক ভেবে চিন্তে দেওয়া লাগে আর কি। সো এই স্লাইডটা তুমি জাস্ট পড়ে যাও শেষ সময়, ইনশাল্লাহ অনেক বেনিফিটেড হবা, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। সো সবার জন্য শুভকামনা, ভালো মতো এক্সাম দাও, ফিজিক্স A+ পেতে হবে, কারণ বিভিন্ন ভার্সিটিতে সামনে তোমার ভার্সিটি এক্সাম দিবে, সো ফিজিক্সেও কিন্তু জিপিএ দেখা হয় আর কি। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তো লাগবেই, ভার্সিটির ক্ষেত্রেও লাগে আর কি। ওকে, যেমন আমি ফার্মেসিতে পড়ি, তাও কিন্তু ফার্মেসির ক্ষেত্রেও ফিজিক্সের রিকোয়ারমেন্টস দেখে, ফিজিক্সে তোমার এ থাকা লাগবে বা এরকম সামথিং একটা রিকোয়ারমেন্টস দিয়ে দেয় আর কি। সো সব কিছুর ক্ষেত্রেই কিন্তু রিকোয়ারমেন্টস লাগে। সো ফিজিক্স পরীক্ষাটা ভালো মতো দাও, এবং কেমিস্ট্রিতে কিভাবে A+ পেতে হয় সেটা ইনশাল্লাহ আমি দায়িত্ব নিলাম, তোমাদের A+ পাওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমি নিলাম। সো আমার সাথে থাকো, আগামী 1 সপ্তাহ ইনশাল্লাহ কেমিস্ট্রিতে A+ চলে আসবে। সো দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল ক্লাসে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।